নতুন অধ্যায়ের সূচনা। এই উদ্যোগকে সামনে রেখে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সচেতন ও প্রস্তুত করার লক্ষ্যে সিএসসি আয়োজন করছে আজকের এই ব্রিফ লার্নিং সেশন অন কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস মার্কেট। আজকের সেশনটি পরিচালনা করবেন জনাব মোহাম্মদ ফাইসাল হুদা, এজিএম এবং কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভ ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের মেম্বার সেক্রেটারি। তার সেশন শুরুর আগে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিএসসির অনারেবল চেয়ারপারসন AKM হাবিবুর রহমান। তো আর দেরি না করে আমি এখনই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকে। স্যার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। স্যার, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসাবে আজকের এই প্রোগ্রামের সূচনা বক্তব্য দিতে পেরে খুবই আনন্দিত। আরো আনন্দিত যে আমি দেখলাম প্রায় এই পর্যন্ত 394 জন অংশগ্রহণকারী আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং প্রতিনিয়ত বাড়ছে সংখ্যাটা। 307, এই মুহূর্তে আবার 397। এতে বোঝা যাচ্ছে যে আমরা চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে পুঁজিবাজারের একটি বিশেষ সেগমেন্ট, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি, কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছি। এবং এই কমোডিটি এক্সচেঞ্জ ডেরিভেটিভ সম্পর্কে আপনাদের যে মধ্যে যে জানার যে আগ্রহ, এই আগ্রহটা আমাকে খুবই আশান্বিত করলো। অলরেডি 408 জন দেখি কানেক্টেড, প্রতিনিয়ত বাড়ছে। এটি খুবই আশাবাদী এবং আশাব্যঞ্জক আমাদের জন্য এবং আমাদের চিটাগং স্টক এক্সচেঞ্জের যে কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ ইমপ্লিমেন্টেশন টিম আছে, সেই টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ধরনের একটি সেশন অ্যারেঞ্জ করার জন্য অনলাইনে। এবং এটি যে অভূতপূর্ব সাড়া ফেলেছে সেটি বুঝতে পারছি আপনাদের অংশগ্রহণ দেখে, আপনারা যেভাবে কানেক্টেড হয়েছেন এখানে। আশা করি আমাদের যে আজকের যে সঞ্চালক, যিনি আজকের সেশনটি পরিচালনা করবেন, ফয়সাল হুদা, উনি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। উনি এই কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে আমরা যেটা প্রথমবারের মতো করতে যাচ্ছি। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এরপরে পাকিস্তান এবং নেপালে ইভেন কমোডিটি এক্সচেঞ্জ চালু আছে, যেটি থেকে আমরা এখনো প্রায় 17-18 বছর পিছিয়ে আছি। তো আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা চেষ্টা করব যে সামনে আরো এই ধরনের সেন্সিটাইজেশন প্রোগ্রাম চালু করার জন্য। এবং কমোডিটি এক্সচেঞ্জের সাথে যারা সম্পৃক্ত হবেন তাদেরকে আমরা চেষ্টা করব কমোডিটি এক্সচেঞ্জের সম্পর্কে ধারণাগুলো পরিষ্কার করে দিতে। এবং আমাদের টিমে যিনি আছেন উনি খুবই কমিউনিকেটিভ এবং আশা করছি যে উনি আজকের সেশনটা এমনভাবে পরিচালনা করবেন যাতে আপনার কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জের যে প্রাথমিক যে ধারণাগুলো, সেই ধারণাগুলো চমৎকারভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আমি ওনার সামনে প্রশংসা যদি বলা হচ্ছে, কিন্তু আমি দেখেছি যে উনি চমৎকারভাবে বিষয়গুলো উপস্থাপন করেন। আমি ওনার প্রেজেন্টেশন এর আগেও দেখেছি এবং আমারও অনেক ক্ষেত্রে কমোডিটি এক্সচেঞ্জের যে ধারণা, ওনার কাছ থেকে অনেক অনেক বিষয় আমার কাছে পরিষ্কার হয়েছে। তো আমি সময় নিব না। অলরেডি আপনাদের বোধহয় 2:30-এ আপনাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা। আপনারা অংশগ্রহণ করেন এবং চেষ্টা করবেন যেন সেশনটা ইন্টারেক্টিভ হয়। ওনাকে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। এবং এই মুহূর্তে প্রায় 450-র মতো পার্টিসিপেন্ট অলরেডি কানেক্ট। তো আপনাদেরকে আমি এই সেশনে স্বাগত জানিয়ে এবং ভবিষ্যতে আরো কোনো না কোনো প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে
আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আমন্ত্রিত জানাচ্ছি আমাদের আজকের সেশনের পরিচালক জনাব মোহাম্মদ ফাইসাল হুদা সাহেবকে। থ্যাংক ইউ তাসফি। আসসালামু আলাইকুম সবাইকে। মাশাআল্লাহ, অনেক পার্টিসিপেন্ট। দিস ইজ 454। তো আমরা চেয়ারম্যান স্যারকে শুরুতে অনেক ধন্যবাদ দিতে চাই। উনি চমৎকার বক্তব্য দিলেন এবং ওনার অ্যাপ্রিসিয়েশন, দিস ইজ বেসিক্যালি আওয়ার মোটিভেশন টু ওয়ার্ক গুড, সামথিং গুড ফর দ্য এক্সচেঞ্জ এন্ড ফর দ্য কান্ট্রি এন্ড ফর দ্য ক্যাপিটাল মার্কেট। সো যারা আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা 4:30টার মধ্যে সেশনটা এই ধরনের একটা স্কেডিউল করা আছে। আমরা দেখতে পাচ্ছি এটা অনেক হিউজ পার্টিসিপেশন। সো আমি এখানে মিট করে দাও, এখানে এখানে সাউন্ড আসছে। So, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আর শুরুতে আমি কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা খুব ভালো লাগছে, অনেকে জয়েন করেছেন এবং অনেক নোন ফেসও দেখতে পাচ্ছি যারা আগে ট্রেনিং করে গেছেন। আমার শ্রদ্ধেয় স্যার আছেন, আমি খুব মোটিভেটেড ফিল করছি। আমাদের সম্মানিত মহিউদ্দিন স্যারও জয়েন করেছেন। তো এটা আমার জন্য একটা বিশাল অপরচুনিটি এখানে কথা বলতে পারা। আর আমরা যেহেতু অনেক পার্টিসিপেন্ট, সেহেতু আমরা হয়তো ওপেন কোয়েশ্চেন আনসার সেশনে যেতে পারছি না বলে দুঃখিত। কারণ হচ্ছে 500 পার্টিসিপেন্টকে এত অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেন আনসার সেশনে আসলে ইনক্লুড করাটা ইজ কাইন্ড অফ ইম্পসিবল টাস্ক। তো সেজন্য আমরা যেটা চিন্তা করেছি, আহ, আমরা কিছু চ্যাট বক্সে আপনাদের কারো যদি কোশ্চেন থাকে, আমরা ইনশাল্লাহ 4টার পরে 15 মিনিটের মতো আমরা সময় রাখবো। যেহেতু আমরা এদিকে 15 মিনিট দেরিতে শুরু করলাম, আমরা 4টা পর 15 মিনিট সময় রাখবো ইনশাল্লাহ। আর এই 15 মিনিটে আমরা কিছু সিলেক্টিভ কোশ্চেন, রেশনাল কোনো কোশ্চেন যদি থাকে, আমরা সেগুলোর আনসার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এবং চ্যাট বক্সে আনসারটা, কোশ্চেনটা, আপনাদের কোশ্চেন থাকলে সেটা চ্যাট বক্সে কষ্ট করে লিখে দিবেন। আমি আবার দুঃখ প্রকাশ করছি চিটাং স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে, যেহেতু আমরা ওপেন কোশ্চেন আনসার সেশনে যেতে পারছি না ডিউ টু প্লেন্টি অফ পার্টিসিপেশন। আর এর বাইরেও আমি কথা দিচ্ছি, যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো আমরা ফিল্টারিং করব। আপনারা আমাদের ফেসবুক যে পেজ আছে, সেখানেও আমাদের আজকের ভিডিওর যে রেকর্ডিংটা সেটা থাকবে। আপনারা ওখান থেকেও ভিডিওটা দেখে পরে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সেটা ওখানে করতে পারবেন, আমরা আনসার করব। এবং আজকে চ্যাট বক্সে যদি এমন কোনো কোশ্চেন থাকে যেটা আমরা সময়ের অভাবে উত্তর দিতে পারবো না, সেটাও আমরা ইনশাল্লাহ অ্যাকোমোডেট করার চেষ্টা করব। সো আমি আমার ইয়েটা শুরু করছি, প্রেজেন্টেশনটা। আর আরেকটা কথা হচ্ছে, নর্মালি আমরা কমোডিটি ডেরিভেটিভের যে ট্রেনিং প্রোগ্রাম, বেসিক্যালি আমরা 2 দিন ধরে এটা 2 ডেজ লং সার্টিফিকেট কোর্স করি বা ডে লং কোর্স করি। তো আপনারা জানেন উইদিন এন 1 আওয়ার ইট ইজ এ কাইন্ড অফ ইম্পসিবল টাস্ক টু গিভ ইউ দ্য হোল আইডিয়া। তো আজকে আমাদের টার্গেট থাকবে, আমরা ডেরিভেটিভ, কমোডিটি এক্সচেঞ্জ, এগুলোর যে বেসিকটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি নিজেও এখনো শিখছি। আমি ট্রেন হয়েছি, চেয়ারম্যান স্যার অলরেডি আপনাদেরকে বলেছেন, আমি ট্রেন হয়েছি এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া থেকে, আমি টিওটি করা সার্টিফাইড, এবং সিঙ্গাপুর যে কমোডিটি এক্সচেঞ্জ আছে এক্সজিএক্স থেকে আমি অনলাইন সার্টিফিকেশন পেয়েছি। সো আমি এখনো শিখছি, আমি চেষ্টা করছি। এবং আলহামদুলিল্লাহ আমার অলমোস্ট মোর দেন 6,000 বা 7,000 এই ধরনের পার্টিসিপেন্টকে আমি অলরেডি মার্কেট পার্টিসিপেন্টকে ট্রেনিং করিয়েছি থ্রু ডিফারেন্ট অর্গানাইজেশন। তো আমি চেষ্টা করব যতটুকু পারি আজকে বেসিকটা ক্লিয়ার করার জন্য। বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমার যেটা ধারণা, যে এরপর অনলাইনে বা সব জায়গায় প্রচুর কন্টেন্ট আছে, আপনারা যদি বেসিক ধারণাটা আজকে নিয়ে ফেলতে পারেন, যেহেতু এটা আমাদের জন্য ক্যাপিটাল মার্কেটের জন্য কমপ্লিটলি নিউ একটা সেগমেন্ট এবং নিউ একটা আইডিয়া, বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা পরে নিজেরাই আবার অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। বা আমাদের তো এই সার্টিফিকেট কোর্স চলমান থাকবে বা অনলাইন কোর্স গুলো চলমান থাকবে, বিভিন্ন রোড শোস, বিভিন্ন আমরা লাইভে যাওয়ার আগে আমাদের এমডি স্যারের যে টার্গেট, যে অ্যাটলিস্ট 50,000 কম্পিটেন্ট ইনভেস্টর আমাদের ক্রিয়েট করা মার্কেটে। তো সেটার জন্য আমরা প্রচুর ক্যাম্পাস বেস প্রোগ্রাম ডিজাইন করেছি, এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর বেস প্রোগ্রাম ডিজাইন করেছি। প্লাস আমরা ওপেন রোড শো গুলো করার প্ল্যান করেছি। প্লাস আমরা বিআইসিএম এবং বিএসএম যে ক্যাপিটাল মার্কেট যে ইনস্টিটিউশন গুলো আছে তাদের মাধ্যমে ট্রেনিং গুলো করাচ্ছি। এবং আমাদের কাছ থেকে অলরেডি মোর দেন 200 পার্টিসিপেন্ট অলরেডি টিওটি করেছে, যারা ব্রোকার বিজনেস, তারাও আপনাদেরকে ট্রেনিং দিতে পারবে। সো ইটস বেসিক্যালি চলমান প্রক্রিয়া।
আজকে এই শেষ না, আজকে আমরা একটা আইডিয়া নিয়ে যাব, এরপর আমরা ইনশাল্লাহ চালাই যাব। সো আমি শুরু করছি আমার বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আজকে প্রেজেন্টেশন শুরু করছি। শুরুতে আমার যে স্লাইডটা আছে, আপনারা চ্যাট বক্সে কাইন্ডলি আনসার দিবেন। একটা, সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? একটা আনসার পেলে আমি বুঝবো স্লাইডটা ভিজিবল। দেখা যাচ্ছে, পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা প্রথমে আজকে আমরা কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ বাংলাদেশে প্রথমবার করতে যাচ্ছি সিএসসির মাধ্যমে। তো আমরা ডেরিভেটিভের সংজ্ঞাটা একটু বলি আপনাদেরকে। আমরা তো সবাই ইকুইটি শেয়ার বা ইকুইটি ক্যাশ মার্কেটটাই ট্রেড করি। আমরা এখানে যারা ইনভেস্টর আছি বা ব্রোকার প্রতিনিধি আছি বা নর্মাল যারা মানুষ আছেন, আমরা সবাই শেয়ার বলতেই বুঝি। ক্যাপিটাল মার্কেট বলতে, আসলে ক্যাপিটাল মার্কেট বলতে কিন্তু শুধু ইকুইটি শেয়ার বোঝায় না, which comprise not more than 30% of the entire world's total capital market turnover. সো ডেরিভেটিভ হচ্ছে একটা অ্যাসেট ক্লাস, ক্যাপিটাল মার্কেট অ্যাসেট ক্লাস, যেখান থেকে পুরো পৃথিবীতে 63%-এর বেশি, 2025-এ যে ডাটা, 63%-এর বেশি আপনার টার্নওভার কিন্তু অল ডেরিভেটিভ প্রোডাক্ট থেকে আসে। সো আমরা প্রথমে ডেরিভেটিভ বোঝার চেষ্টা করি। ডেরিভেটিভ হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা প্রাইস এবং ভ্যালু ডিরাইভ করে কিন্তু আনাদার অ্যাসেট থেকে। যেমন আমি যদি এখন যে শেয়ার ট্রেড করি, আমি যদি শেয়ারের কথা বলি, তাহলে শেয়ারটা কিন্তু আপনার একটা কোম্পানি শেয়ার, কোম্পানি যখন ভালো পারফর্ম করে তখন কোম্পানির শেয়ারের দাম বাড়ে, কোম্পানি যখন খারাপ করে তখন শেয়ারটার দাম কমে। বাট ডেরিভেটিভ ইজ নট লাইক দিস। ডেরিভেটিভ হচ্ছে এটার যে ভ্যালুটা, ইট ডাজন্ট ডিপেন্ড অন দা ভ্যালু ইটসেলফ, এটার ভ্যালুটা ডিরাইভ হয় আদার অ্যাসেট থেকে। আমরা আপাতত এতটুকুই বুঝি যে অ্যাসেটটাকে আমরা আন্ডারলাইং বা আন্ডারলাইং অ্যাসেট বলে থাকি। এবং আমি আরেকটা কথা এখানে লিখেছি, দ্য অ্যাসেট কুড বি ফিজিক্যাল কমোডিটি অর আন্ডারলাইং ভ্যালু। তো এর আগে আমি একটা কথা বলে রাখি, ডেরিভেটিভ যে ক্যাপিটাল মার্কেটের অ্যাসেট ক্লাস, ডেরিভেটিভের কিন্তু ডেরিভেটিভের মাধ্যমে কি কি প্রোডাক্ট ট্রেড হয় সেটা একটু আপনাদেরকে বলতে হবে। সেটা হচ্ছে ডেরিভেটিভ প্রোডাক্টের মধ্যে আপনার, আমরা বলি ইকুইটি ডেরিভেটিভ হয়, যেটা আমরা ইকুইটি যেটা ট্রেড করছি এখন বাংলাদেশে, যেটা শেয়ার বাজার যেটা আছে, সেটা কিন্তু ইকুইটি ক্যাশ বা ইকুইটি স্পট। এই ইকুইটি শেয়ারের কিন্তু ডেরিভেটিভ হয়। কমোডিটি ডেরিভেটিভ হয়, যেটা আমরা বাংলাদেশে করতে যাচ্ছি, যেটা স্টক এক্সচেঞ্জ। কারেন্সি ডেরিভেটিভ হয়, তো এবং বিভিন্ন ইন্টারেস্ট রেটের ডেরিভেটিভ হয়। তো আমরা কমোডিটি ডেরিভেটিভ করছি, তো আজকে আমরা শিখবো কমোডিটি ডেরিভেটিভ কি জিনিস। তো সেটাকে আমরা ডেরিভেটিভের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। আমি আবার বলছি, আমাদেরকে একটা জিনিস মাস্ট বুঝতে হবে, সেটা হচ্ছে কমোডিটি ডেরিভেটিভ। ডেরিভেটিভ একটা অ্যাসেট ক্লাস যেটা নিজের কোনো ভ্যালু নাই। লাইক আমি কোম্পানি শেয়ারের উদাহরণ দিয়েছি, একটা কোম্পানি যখন ভালো করে তখন তার শেয়ারের প্রাইস বাড়ে, কিন্তু আপনারা যে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টটা ট্রেড করবেন এক্সচেঞ্জে, সেটার ভ্যালু কিন্তু এইটার উপর ডিপেন্ডেন্ট না, এটার ভ্যালু ডিরাইভ করবে আদার অ্যাসেট থেকে। আপাতত আমরা এতটুকুই বুঝি, আর ইনশাল্লাহ আমরা প্রেজেন্টেশনের শেষে গিয়ে ব্যাপারটা বুঝে যাবো। তো ডেরিভেটিভ হচ্ছে একটা অ্যাসেট ক্লাস যেটার ভ্যালুটা ডিরাইভ করে আদার অ্যাসেট থেকে, ওই অ্যাসেটটাকে আমরা আন্ডারলাইং বা আন্ডারলাইং অ্যাসেট বলবো। এই অ্যাসেটটা কিন্তু ফিজিক্যালও হতে পারে, আবার একটা ভ্যালুও হতে পারে। তো এটা আমরা বুঝবো। তো আপাতত আমরা মাথায় এটা রাখি, ডেরিভেটিভ হচ্ছে একটা প্রোডাক্ট বা ক্যাপিটাল মার্কেটের একটা প্রোডাক্ট বা অ্যাসেট ক্লাস, যেটার নিজের কোনো ভ্যালু নাই, যেটার ভ্যালু ডিপেন্ড করবে আদার অ্যাসেটের উপর, যেটাকে আমরা আন্ডারলাইং অ্যাসেট বলবো বা আন্ডারলাইং বলবো। এই আন্ডারলাইনটা সবসময় ফিজিক্যাল হতে হবে এমন কোনো কথা নাই, এটা কোনো আন্ডারলাইং ভ্যালু বা প্রাইস হতে পারে। আর ডেরিভেটিভ যখন আমরা ট্রেড করব তখন আমরা কি বাই সেল করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের অনেকে আমরা একটা ভুল ধারণা নিয়ে আছি যে আমরা কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ করতে যাচ্ছি, আমরা এখানে পণ্য বেচা কেনা করবো কিনা। আমরা এখানে কিন্তু আসলে পণ্য বেচা কিনা করবো না। আমরা ডেরিভেটিভ এক্সচেঞ্জে যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্রাক্ট বাই সেল করবো, যেটা একটা আন্ডারলাইন থাকবে। তাহলে আমরা এখন একটু রিলেট করি সংজ্ঞার সাথে। আমরা যে ডেরিভেটিভটা ট্রেড করব সেটাকে আমরা কন্ট্রাক্ট বলবো, কন্ট্রাক্ট ট্রেড করব, এবং ওই কন্ট্রাক্টের একটা আন্ডারলাইন থাকবে। ওই আন্ডারলাইন ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমার যেই কন্ট্রাক্টটা এক্সচেঞ্জে ট্রেড হবে, সেই কন্ট্রাক্টটার ভ্যালু বাড়বে বা কমবে। আশা করি আমি রিলেট করতে পারছি। আপনারা আমার সামনে নাই, অডিয়েন্স সামনে থাকলে অনেক সময় ভালো ফিডব্যাক পাওয়া যায়। সো অনলাইনে এত পার্টিসিপেন্টস আসলে আমি কাউকে দেখছি না। আমার ধারণা আপনারা বুঝতে পারছেন। আমি খুব স্লো গোয়িং যাওয়ার চেষ্টা করছি, স্পেশালি ডেফিনিশনটা ক্লিয়ার হলেই কিন্তু আজকে আমার একটু শান্তি লাগবে যে আমি আমার 500 পার্টিসিপেন্টকে ডেফিনিশনটা ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমরা যে ডেরিভেটিভ যখন ট্রেড করব, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ যখন করব, তখন আমরা কি বাই সেল করবো, আমরা কন্ট্রাক্ট বাই সেল করবো। তাহলে আমরা এখানে কমোডিটি এক্সচেঞ্জে কিন্তু আমরা কমোডিটি বাই সেল করব না। সে আমি যদি গোল্ডের কথা বলি,
আমার চিটাগং স্টক এক্সচেঞ্জে কিন্তু গোল্ড, সিলভার, আলু, পটল, পেঁয়াজ বা চাল এসব কিন্তু বেচা কেনা হবে না। এইসবের যে কন্ট্রাক্ট বাই সেল হবে, কন্ট্রাক্ট দ্যাটস এ পেপার, ডিমেটেরিয়ালাইজড পেপার এখানে বাই সেল হবে। সে আমি যদি গোল্ডের ডেরিভেটিভ করি তাহলে আমি কিন্তু গোল্ড বাই সেল এখানে করব না। আমি কি বাই সেল করবো? গোল্ডের কন্ট্রাক্ট বাই সেল করবো। So that is the very important and crucial thing to be understood. What I believe, সেটা হচ্ছে আপনারা যদি এই সিম্পল ইকুয়েশনটা না বুঝেন তাহলে কিন্তু সামনে আমরা যতক্ষণ পর্যন্ত আমি কথা বলে যাব ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মনে প্রশ্ন ঘুরপাক খেতে থাকবে যে আসলে ব্যাপারটা কি। তো আমাদেরকে এতটুকু বুঝতে হবে, commodity exchange বা commodity derivative exchange is an exchange where commodity related contract, যেখানে commodity related contract buy sell হবে, commodity buy sell হবে না। এবং যে কন্ট্রাক্টটা বাই সেল হবে সেটার একটা আন্ডারলাইন থাকবে, যে আন্ডারলাইনটার উপর ভিত্তি করে আপনার এই কন্ট্রাক্টটার ভ্যালু উঠানামা করবে, আপনারা ট্রেড করবেন। আই থিংক আই মেড মাই পয়েন্ট ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি প্রশ্ন আপনাদের কাছে করছি, সেটা হচ্ছে ক্যান আই সেল ইভেন ইফ আই ডু নট হ্যাভ ফিজিক্যাল কমোডিটি? আমার কাছে কোনো ফিজিক্যাল কমোডিটি নাই, স্টিককে আমি সেল করতে পারবো? উত্তরটা হচ্ছে হ্যাঁ। কারণ আমরা 1 নম্বর পয়েন্টে কিন্তু বললাম আমার এখানে কমোডিটি বাই সেল হবে না, আমি ফিজিক্যাল কমোডিটি বাই বা সেল করছি না। তাহলে আমি কিন্তু বাজারে একজন সেলার হিসেবে কিন্তু এন্ট্রি নিতে পারবো, কারণ আমি কোনো কমোডিটি এখানে বিক্রি করতে বা কিনতে আসছি নাই, আমি কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টে পজিশন নিতে আসছি। সো আমি কিন্তু মার্কেটে একজন সেলার হিসেবেও চাইলে এন্ট্রি নিতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো আমরা যে এখন যে শেয়ার বাজারের সাথে অভ্যস্ত, ও শেয়ার বাজারে যখন আপনারা যারা ব্রোকার আছেন আমাদের কাছে যখন একটা ফ্রেশ ইনভেস্টর আসে, ফার্স্টে একটা ফান্ড নিয়ে আসে, সে মনে করেন 5 লক্ষ টাকা নিয়ে আসলে আমি পুঁজিবাজারে বিনিয়োগ করবো। পুঁজিবাজারে বিনিয়োগ করতে এখন আমরা শুধু শেয়ারকে ক্যাপিটাল মার্কেট, ইকুইটি শেয়ার, ইকুইটি ক্যাশ, স্পট। এই ইকুইটি স্পট বা ক্যাশ মার্কেটে কোনো নতুন ইনভেস্টর যদি এন্ট্রি নিতে চায় তাহলে ফার্স্টে কিন্তু ওনাকে বাই করে বাজারে এন্ট্রি নিতে হবে। দিস ইজ ভেরি কমন। কিন্তু আপনি যখন কমোডিটি এক্সচেঞ্জে বা কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জে ট্রেড করবেন তখন কিন্তু আপনি চাইলে একজন সেলার হিসেবে বাজারে এন্ট্রি নিতে পারবেন, কারণ আপনি কিছু বিক্রি করতে আসেন নাই, আপনি কন্ট্রাক্টে পজিশন নিতে আসছেন। হ্যাঁ, সো আমাদেরকে এটা ক্লিয়ার বুঝতে হবে যে আমি চাইলে বাজারে একজন সেলার হিসেবেও এন্ট্রি নিতে পারবো। আপনারা হয়তো অনেকে এখানে আগে ট্রেনিং করেছেন বা কিছু জানেন, আপনারা এখানে কিন্তু আমরা বাই সেলে বলবো না, ডেরিভেটিভ মার্কেটে নর্মালি লং বা শর্ট বলা হয়। যখন আপনি বাই সাইডে যাবেন আপনাকে লং পজিশন বলা হবে, যখন আপনি সেল সাইডে যাবেন তখন আপনাকে শর্ট পজিশন বলা হবে। হ্যাঁ, সো আমাদেরকে বুঝতে হবে আমি যখন বাজারে আসবো তখন কিন্তু আমি একজন সেলার হিসেবে বাজারে এন্ট্রি নিতে পারবো। আমি যদি মনে হয় যে আমি গোল্ডের ফিউচার্স ট্রেড করছি, ফর এক্সাম্পল গোল্ডের কন্ট্রাক্টে ট্রেড করছি, তো সেখানে আমি মনে হলো যে আমার দামটা হয়তো বা গোল্ডের দাম হয়তো সামনে কমতে পারে, তাহলে আমি সেলার হিসেবে সেল পজিশন বা শর্ট পজিশন নিয়ে বাজার ঘুরতে পারি। বা আমার যদি মনে হয় প্রজেকশনে গোল্ডের দাম বাড়তে পারে তাহলে আমি লং পজিশন নিয়ে বাজার ঘুরতে পারবো। সো দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, আপনি চাইলে সেলার হিসেবে বাজারে ঘুরতে পারবেন। আশা করি আমি এই পয়েন্টটা ক্লিয়ার করেছি। বেসিক্যালি এই প্রথম স্লাইডটাই হ্যাজ আনসার ফর অল দা থিং। এটা খুব এটা এমসিএক্স হিসাবে ডিজাইন করা। এখানে আমরা এমন ভাবে ডিজাইন করেছি এখানে মোটামুটি একটা লিস্ট পাওয়া যায়। আর আমরা ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টের কথা যদি বলি, ডেরিভেটিভ নরমালি 4 ধরনের হয়: ফিউচার্স, ফরওয়ার্ড, ফিউচার্স, অপশনস, ফরওয়ার্ড এন্ড সোয়াপস। এর মধ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ হচ্ছে ফিউচার্স এন্ড অপশনস, ফরওয়ার্ড এন্ড সোয়াপ হচ্ছে স্পট মার্কেটে ট্রেড হয়। হ্যাঁ, স্পট মার্কেটে ডেরিভেটিভ ট্রেড হয় যে আমরা যে মনে করি যে ফরওয়ার্ড কন্ট্রাক্ট করি, আমাদের দেশে আমরা এলসি করি না যে ইম্পোর্টের জন্য, সেটা একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট হতে পারে বিটুইন টু পার্টিস। হ্যাঁ, সো এখানে বিষয়টা হচ্ছে আমরা এক্সচেঞ্জ, যেহেতু আমরা যদি কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ করছি তাহলে এক্সচেঞ্জে শুধু ফিউচার এন্ড অপশন ট্রেড হবে। ইভেন দো ডেরিভেটিভ 4 ধরনের, কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ হচ্ছে 2টা, একটা হচ্ছে ফিউচার্স আর একটা হচ্ছে অপশনস। হ্যাঁ, আর আমরা শুরুতে যেটা চালু করব সেটা হচ্ছে ফিউচার্স কন্ট্রাক্ট। আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন অপশন না? অপশন না কেন, সেটার এক কথা উত্তর হচ্ছে, মনে করেন আমার ফিউচার্স মার্কেটে যে আন্ডারলাইন, আমরা শুরুতে বলেছিলাম যে ডেরিভেটিভ ইজ অ্যাসেট ক্লাস যেটার ভ্যালু ডিপেন্ড করবে একটা আন্ডারলাইং এর উপর, আদার মার্কেটের উপর, আদার অ্যাসেটের উপর। তাহলে ফিউচার্স এর যে আন্ডারলাইন সেটা হচ্ছে স্পট মার্কেট বা রিয়েল ফিজিক্যাল মার্কেট। হ্যাঁ, সেখানে আন্ডারলাইন ভ্যালু ওঠানামা করলে আমার এখানে ওঠানামা করবে।
কিন্তু অপশনস এর আন্ডারলাইন হচ্ছে ফিউচার্স। আপনার লিঙ্কটা আশা করি বোঝার চেষ্টা করছেন। আমার যখন একটা লিকুইড এন্ড ভাইব্রেন্ট ফিউচার্স মার্কেট ডেভেলপ হবে তখন আমরা অপশনস চালু করতে পারবো। যেমন আমরা ইন্ডিয়ার উদাহরণ যদি দিই, 2003 সালে ওনারা ফিউচার্স চালু করলো, 2017 সালে এসে প্রথম গোল্ড এবং ক্রুড অয়েলের অপশনস চালু করলো, তাহলে ওনাদের 14 বছর লেগেছে ফিউচার্স মার্কেটটাকে লিকুইড করতে। আমাদের বাংলাদেশে ইনশাল্লাহ এত সময় লাগবে না, আমাদের প্রজেক্টেড টাইম হচ্ছে ম্যাক্সিমাম 3 ইয়ার্স, কারণ আমাদের যে সিস্টেম, যে সিসিপি, সেটা অলরেডি অপশনস কম্পিটেবল। হ্যাঁ, আমাদের 3 বছর কেন লাগবে? আমরা কেন ওভার এনথুজিয়াস্ট বা ওভার কি বলবো যে ওভারওয়েলম যে আমরা তাড়াতাড়ি চালু করতে পারবো? আসলে চালু করতে পারবো এই কারণে, যে কারণ এখন মার্কেটটা গ্লোবালি ফিউচার্স মার্কেট অনেক ডেভেলপ। এখন আপনি যদি কিছু নোন বা ইজি কমোডিটি দিয়ে শুরু করতে পারেন, তাহলে ফিউচার্স মার্কেট ইনশাল্লাহ, এবং আপনাদের যে ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি, ফিউচার্স মার্কেট আমরা খুব তাড়াতাড়ি আমরা লিকুইড করতে পারবো ইনশাল্লাহ। ফিউচার্স মার্কেট লিকুইড হলে ইনশাল্লাহ আমরা অপশনে যেতে পারবো। সো আমরা এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে চিটাগং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের প্রথম ধরনের যে কমোডিটি এক্সচেঞ্জ করতে যাচ্ছে, সেখানে তাহলে ফিউচার্স কন্ট্রাক্টেড হবে। ফিউচার্স মার্কেট আপনারা সবাই মিলে লিকুইড করতে পারে, তাহলে ইনশাল্লাহ অপশনস মার্কেট আমরা চালু করতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট দিস স্লাইড। আশা করি আমরা এই স্লাইডটা সম্বন্ধে বুঝতে পেরেছি। এই স্লাইডটা নিয়ে আমি একটু বেশি সময় নেওয়ার পিছনে কারণ হচ্ছে স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু 30 সেকেন্ডের মধ্যে রিক্যাপ করি। ডেরিভেটিভ হচ্ছে একটা অ্যাসেট ক্লাস, যেটার নিজের কোনো ভ্যালু নাই, যেটার ভ্যালু ডিপেন্ড করে আদার অ্যাসেটের উপর, যেটাকে আমরা আন্ডারলাইন অ্যাসেট বলবো। ওই অ্যাসেটটা ফিজিক্যাল কমোডিটি হতে পারে বা আন্ডারলাইন ভ্যালু হতে পারে। আর বোঝার জন্য একটা কথা বলি, ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে কমোডিটি আছে, ইকুইটি আছে, কারেন্সি আছে, ইন্টারেস্ট রেট এন্ড আদার অ্যাসেট গুলো আছে। তো আমরা বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছি, কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ। আমরা কমোডিটি এক্সচেঞ্জে কমোডিটি বাই সেল করবো না, কমোডিটি বাই সেল করে স্পট মার্কেটের কাজ। আমরা কি বাই সেল করবো? আমরা কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট বাই সেল করবো, যেটা আন্ডারলাইন থাকবে। আর আমরা চাইলে বাজারে শর্ট বা সেলার হিসেবে বাজারে এন্ট্রি নিতে পারবো, যেহেতু আমি এখানে কোনো প্রোডাক্ট বাই সেল করছি না, আমি প্রোডাক্টের কন্ট্রাক্টে পজিশন দিচ্ছি। ডেরিভেটিভ 4 ধরনের হয়: ফিউচার্স, অপশন, ফরওয়ার্ড এন্ড সোয়াপস। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ হচ্ছে ফিউচার্স এন্ড অপশনস। আর আমরা শুরুতে ফিউচার্স কন্ট্রাক্ট চালু করতে যাচ্ছি। ফিউচার্স মার্কেট ভাইব্রেন্ট হলে আমরা অপশনে ইনশাআল্লাহ যেতে পারবো। নেক্সট স্লাইড প্লিজ। সো আমরা এতক্ষণ ডেরিভেটিভ বুঝলাম, এখন আমরা বোঝার চেষ্টা করছি আসলে কমোডিটি এক্সচেঞ্জ কি জিনিস। আমরা সবাই স্টক এক্সচেঞ্জ কম বেশি সবাই বুঝি, এখানে যারা আছেন। সিম্পল কথা, এখানে যে ট্রেড হবে সেটা লাইক স্টক এক্সচেঞ্জের মধ্যে হবে। আপনারা এখন কিভাবে ট্রেড করছেন? ব্যাক বিট অফারে ট্রেড করছেন, বায়ার্স বাই অর্ডার বসাচ্ছে, সেলার সেল অর্ডার বসাচ্ছে, প্রাইস ম্যাচ হলে অর্ডার হয়ে যাচ্ছে, T+2 তে সেটেলমেন্ট হচ্ছে, ফাইন। এখানেও সেম, এখানে ট্রেডিং যে প্যাটার্নটা সেটা একদম সেম। আমি এখানে রিডিং করছি না, জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, সময় স্বল্পতা। এখানে বায়ার সেলার আসবে, এটা একটা অর্গানাইজ মার্কেট প্লেস, এক্সচেঞ্জ থেকে একটা মার্কেট প্লেস দেওয়া হবে, ওএমএস দেওয়া হবে, ওখানে অটোমেটেড ফ্রন্ট এন্ড দেওয়া থাকবে, যেভাবে এখন ইকুইটি ক্যাশ মার্কেটে দেওয়া আছে। আপনারা এখানে লং বা শর্ট অর্ডার বসাবেন, প্রাইস ম্যাচ হলে ট্রেডটা হয়ে যাবে। এবং ডিফারেন্সটা কোথায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে। ডিফারেন্সটা হচ্ছে এখানে বিশাল একটা ডিফারেন্স আছে হচ্ছে সেটেলমেন্টে এবং ট্রেডের প্যাটার্নে। আপনারা ট্রেড করার নর্মসটা জাস্ট লাইক এন স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, কিন্তু আমরা প্রোডাক্ট এবং প্রোডাক্টের যে সেটেলমেন্ট, সেখানে হচ্ছে বিশাল একটা ডিফারেন্স, সেটাই আজকে আমরা বুঝবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কমোডিটি এক্সচেঞ্জের জন্য যেহেতু সেটেলমেন্টের ব্যাপারটা যথেষ্ট ইন্টিগ্রেট, সেজন্য এখানে একটা স্বয়ংক্রিয় কাউন্টার পার্টি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন যেটা ট্রেড করছি সিম্পল, আপনারা যারা ব্রোকার আছেন, আপনারা আছেন জানেন, আপনি T0 তে ফান্ড দিচ্ছেন, T+2 তে সিডিবিএল এর মাধ্যমে শেয়ারটা চলে যাচ্ছে, এটা সেটেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে ডিফারেন্ট, এখানে সেটেলমেন্টটা হবে বেসিক্যালি T0 বা T+1 এ, এবং এটার যে বিভিন্ন ধরনের কার্ভ আছে, আপনি দিনের মধ্যে অনেকবার বাই সেল করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আমরা পরের পার্টে ইনশাআল্লাহ বুঝবো সেটেলমেন্টে গিয়ে। আপাতত আমরা এতটুকু বুঝি যে এখানে মূল ডিফারেন্স হচ্ছে আসলে সেটেলমেন্টে গিয়ে এবং ট্রেডিং এন্ড প্যাটার্নে গিয়ে। সো এবং এটার জন্য যেহেতু সেটেলমেন্ট এবং ট্রেডিং প্যাটার্ন ডিফারেন্ট, সেজন্য একটা স্বয়ংক্রিয় কাউন্টার পার্টি বেশি বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের দেশে যেহেতু সিসিবিএলটা করতে পারেনি, আমরা 2023 যে আইন আছে, সেই আইনে কমিশন যে কমোডিটি এক্সচেঞ্জের রেগুলেশন রুলস, সেখানে আমাদেরকে বলা হয়েছে যে চিটাগং স্টক এক্সচেঞ্জ চাইলে নিজস্ব সিসিপিএল, যেহেতু লাইভে আসতে দেরি হচ্ছে, আমরা যারা নিজস্ব সিসিপি দিয়ে আমরা ট্রেডটা শুরু করতে পারবো। তো আলহামদুলিল্লাহ, উই হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড সিন্স 2023। আমরা এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস আমরা সিসি বোর্ড এবং সিসি ম্যানেজিং ডাইরেক্টর স্যারকে দিতে চাই, যে ওনাদের কিছু বোল্ড ডিসিশনের কারণে এবং আমাদের যে ম্যানেজমেন্ট, তারা আমরা অনেক চেষ্টা করেছি, এবং লটস অফ ইনভেস্টমেন্ট ওয়াজ দেয়ার। আমরা একটা সিসিপি কিন্তু অলরেডি দাঁড় করে ফেলেছি, যেটা একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ফলোইং অল দ্য আইএসও নর্মস।
আইএসও যে প্রিন্সিপাল গুলো আছে, আপনার প্রিন্সিপাল গুলো দেখবেন, আমি নাম্বার গুলো বলে দিচ্ছি 2, 6, 7, 8, 9, 10 and 11। এই আইএসও প্রিন্সিপাল কিন্তু সিসিপি নিয়ে যে প্রিন্সিপাল গুলো আছে প্রত্যেকটা প্রিন্সিপালকে ফলো করে আমরা একটা কমপ্লায়েন্ট এন্ড গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা সিসিপি আলহামদুলিল্লাহ আমরা দাঁড় করিয়েছি। এবং আপনার লাইভে গেলে ইনশাল্লাহ আপনার একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা প্ল্যাটফর্ম এখানে সিসিপি ট্রেড করার জন্য পাবেন, উই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট। সো আমরা কমোডিটি ডেরিভেটিভ কি জিনিস বুঝলাম, কমোডিটি এক্সচেঞ্জ সম্বন্ধে আমরা একটা আইডিয়া দিলাম। সো এরপর আমি পরের স্লাইডে যাচ্ছি। আমরা এখন পরের স্লাইডে আমরা এই কথাটা একটু, এই স্লাইডটা একটু বলা জরুরি একটা কারণে, কারণ আমরা শেয়ার বাজার বলতে সবাই স্টক এক্সচেঞ্জ কে বুঝি, ইকুইটি শেয়ার কে বুঝি, আমি যতক্ষণ বললাম। তো আমরা একটু ডিফারেন্স যদি বুঝাতে পারি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে স্টক এক্সচেঞ্জ এবং কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আমরা যদি শুরুতে প্রোডাক্টের কথা যদি বলি, স্টক এক্সচেঞ্জে কি ট্রেড হয়, শেয়ার বা বন্ড ট্রেড হয়, আর কমোডিটি এক্সচেঞ্জে কমোডিটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট ট্রেড হবে, সেটা ফিউচার্স হতে পারে, অপশনস হতে পারে। এতটুকু আমরা অলরেডি বুঝে গেছি। প্রোডাক্ট নেচারে আসি, আমরা ডিফারেন্সটা বুঝলে আমাদের কাছে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি ইনস্ট্রুমেন্ট লাইফ, স্টক এক্সচেঞ্জে ইনস্ট্রুমেন্ট লাইফ কিন্তু পারপিচুয়াল, যেটা অনন্তকাল ধরে চলতে থাকবে। যেমন আমি যদি বলি একটা কোম্পানি পাবলিক অফারিং এর মাধ্যমে যদি বাজারে আসে, লিস্টেড হয়, কোম্পানি যতদিন থাকবে ভাই ততদিন পর্যন্ত কোম্পানি শেয়ারটা ট্রেড হতে থাকবে, সিম্পল। ঠিক আছে, এটার কোনো কি শেষ নাই। এটা আজকে লিস্টেড হলো, কোম্পানি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এটা মার্কেটে থাকবে, এই কোম্পানি আপনারা বাই সেল করবেন, এটা সেকেন্ডারি মার্কেটে এটা বাই সেল করবেন। ফাইন। এখন আমাদের ডেরিভেটিভের যে ইনস্ট্রুমেন্ট লাইফ ফিউচার্স, এটা কিন্তু লিমিটেড, এখানে বোঝার ব্যাপার আছে। একটা কন্ট্রাক্ট এক্সচেঞ্জ লঞ্চ করে দিল, আমি মিডল একটা কথা বলি, একটা আইপিও আসার আগে কিন্তু একটা আইনের একটা লিস্টিং রেগুলেশনে একটা কিন্তু কমপ্লাই করতে হয়, প্রসপেক্টাস দিতে হয়, কমিশন অ্যাপ্রুভাল দেয়, ওখানে বিভিন্ন কাউন্টার পার্টি সরি বিভিন্ন স্টেক হোল্ডার ইনভলভ থাকে, লাইক আমার ইস্যুয়ার থাকবে, তারপর আমি যদি প্রিমিয়ামে যাই আমার রোড শো করার কিছু আছে, অনেকগুলো ধাপ পেরিতে হয়। বাট এখানে কিন্তু আপনার ব্যাপারটা কাইন্ড অফ সিম্পল। সিম্পল বলতে আমি আপনাকে জিনিসটা বুঝাই, আপনার লিমিটেড যে ইয়াটা, একটু ওয়েট করেন তো, পার্সোনাল একটা ফোন আসছে, সরি এক সেকেন্ড। সরি। সো আপনারা যদি শুনেন, একজন বা দুইজন যদি একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দিতেন, আমি আসলে বুঝতে পারছি না সবকিছু ঠিক মতো রেডিট হচ্ছে কিনা, আমার কথাবার্তা বা যে এটা সবকিছু যাচ্ছে কিনা। একটু চ্যাট বক্সটা দেখেন ভাই প্লিজ। পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট লাইফে ছিলাম। এখানে কিন্তু যে কন্ট্রাক্টটা বা আমরা এক্সচেঞ্জ, যে আপনাদের আমরা এখন যেটা বলছিলাম কমোডিটি কি ট্রেড হবে, কমোডিটি রিলেটেড ফিউচার্স কন্ট্রাক্টেড। ফাইন। এখন এই কন্ট্রাক্টটা লঞ্চ করবে কে? এটার জন্য কি ইস্যুয়ার লাগবে? এটার জন্য আমার কোন ধরনের অন্য ইয়েতে যেতে হবে, প্রসপেক্টাস দিতে হবে? আসলে না। এখানে বিষয়টা হচ্ছে এক্সচেঞ্জ একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং যে কমোডিটি এক্সচেঞ্জ রেগুলেশন, সেই রেগুলেশন ফলো করে অ্যাপ্রুভ কমোডিটির উপর কন্ট্রাক্ট লঞ্চ করে দিবে। এই কন্ট্রাক্টটা অ্যাপ্রুভাল দিবে হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে এই একটা কন্ট্রাক্ট এক্সচেঞ্জ লঞ্চ করলো, সেটা কিন্তু একটা নির্দিষ্ট লাইফ টাইম থাকবে। আমাদের যেটা আইসকো এবং এফআইএ এবং যে গ্লোবাল যে স্ট্যান্ডার্ড, গ্লোবাল গাইডলাইন অনুযায়ী কন্ট্রাক্টের লাইফ সাইকেল হবে 3 দিন থেকে 12 মাস। সেটা কমিউনিটি ওয়াইজ ভেরি করবে। যেমন আমি যদি রাইসের কন্ট্রাক্ট বলি, সেটা কিন্তু 1 মাসের হতে পারে। গোল্ডের কন্ট্রাক্ট যদি বলি 6 মাসের হতে পারে। ক্রুড অয়েলের কন্ট্রাক্ট যদি বলি সেটা 12 মাসের হতে পারে। সিলভারের কন্ট্রাক্ট বলে 6 মাসের হতে পারে বা 3 মাসের হতে পারে। তাহলে প্রত্যেকটা কন্ট্রাক্টের কিন্তু একটা লাইফ সাইকেল থাকবে। কন্ট্রাক্ট একটা আমি আজকে লঞ্চ করে দিলাম, সে আমি গোল্ডের কন্ট্রাক্ট যদি বলি, এখন হচ্ছে সে মনে করেন মে মাস, আমি একটা কন্ট্রাক্ট 30 তারিখে লঞ্চ করলাম, তাহলে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাসের কন্ট্রাক্ট হলে নভেম্বরে গিয়ে কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ারের পরে কি হবে, ট্রেড কি হবে, সেটা আমরা পরে বুঝবো। কিন্তু আমরা এখন বুঝবো যেটা এখানে যে কন্ট্রাক্ট আমার স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে আমার ইনস্ট্রুমেন্ট লাইফ হচ্ছে পারপিচুয়াল, কোম্পানি লিস্টেড হবে, সারা জীবন ধরে ট্রেড হবে। কিন্তু এখানে আমার ইনস্ট্রুমেন্ট লাইফ হচ্ছে লিমিটেড। আমার যে কন্ট্রাক্টটা এক্সচেঞ্জ লঞ্চ করে দিবে, সেই কন্ট্রাক্টটা কিন্তু আজীবন ট্রেড হবে না। ওই কন্ট্রাক্টটা 3 মাস বা 6 মাসের মধ্যে ডিজলভ হয়ে যাবে। কন্ট্রাক্টটা 3 দিনেরও হতে পারে, 12 মাসের হতে পারে, অ্যাজ পার দ্য গাইডলাইন, ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট টাইপ অফ কমোডিটিস। ঠিক আছে, এখন কন্ট্রাক্টটা শেষ হলে এক্সচেঞ্জ আবার নতুন করে আরেকটা কন্ট্রাক্ট লঞ্চ করবে। সো দ্যাট ইজ দ্য বেসিক্যালি নর্মস। আপনারা যারা ডেরিভেটিভ মার্কেট বুঝে আপনারা এটা জানেন, বুঝতেছেন। আমরা এখানে নতুন কিছু করছি না।
গ্লোবালি যে জিনিসটা 100 বছর ধরে চলে আসছে সেই কাজটাই আমরা এখানে করছি। প্রত্যেকদিন রিসার্চ হচ্ছে, প্রত্যেকদিন ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা সেই ডেভেলপমেন্টটাকে কোপ করে বাংলাদেশে চালু করব। গ্লোবালি যেভাবে হচ্ছে আমরা সেভাবে এখানে সবকিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, থার্ড আমরা বলছি ইউনিট। একটা শেয়ার যখন বাজারে আসে তখন সেটা কিন্তু তার প্রাইস বা ফেস ভ্যালু দিয়ে আসে, সেটা 10 টাকা হতে পারে বা প্রিমিয়াম নিয়ে আরো বেশি টাকা আসতে পারে। তাহলে একটা অমুক কোম্পানির শেয়ার, এক্স কোম্পানির শেয়ার বাজারে আসে, সেটা তার প্রাইস দিয়ে আসবে। কিন্তু আমরা যে কন্ট্রাক্টটা লঞ্চ করে দিব সেই কন্ট্রাক্টে কোনো প্রাইস দেওয়া থাকবে না। বেসিক্যালি ফিউচার্স মার্কেটে প্রাইস বলে দেওয়াটা এন্টি গাইডলাইন। মার্কেট উইল ডিসাইড দ্য প্রাইস, কারণ ফিউচার্স মার্কেট, ডেরিভেটিভ মার্কেটের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রাইস ডিসকাভারি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট। আমরা কন্ট্রাক্টটা লঞ্চ করে দেব, প্রাইসটা ডিসাইড করবে হচ্ছে মার্কেট। আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমরা এই কন্ট্রাক্টটাকে চিনবো কিভাবে? এই কন্ট্রাক্টটা আসবে সেভারাল বা লটে। সে আমি যদি গোল্ডের কন্ট্রাক্টের কথা যদি বলি, 10 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, 100 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, 1 কেজি গোল্ডের কন্ট্রাক্ট, বা কটনের বা তুলার কথা বললাম, 10 বেল গোল্ড কটন কন্ট্রাক্ট, 50 বেল কটন কন্ট্রাক্ট, 100 বেল গোল্ড কন্ট্রাক্ট, বা আমরা যদি এখন যদি কপারের কথা বলি, 100 টন বা 1 টন কপার কন্ট্রাক্ট, এইভাবে। তাহলে সেভারাল বা লট, দ্যাট উইল বি দ্য ফেস অফ দ্য কমোডিটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট। প্রাইস আমরা বলে দিব না, আমি বলে দিব 10 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, এটার পিওরিটি লেভেল হচ্ছে 22 ক্যারেট, 916 বা 917। আমি কন্ট্রাক্টের পিওরিটি বলে দিব, আমি কন্ট্রাক্টে এটার ইউনিট বলে দিব, 10 গ্রাম বা কত গ্রাম এটা বলে দিব, ফাইননেস বলে দিব, গোল্ডের ইউনিট বলে দিব। এবার আপনারা ট্রেড করে মার্কেট উইল ডিসাইড দ্য প্রাইস। এভাবে কিন্তু প্রাইস ডিসকাভারি হবে। এটাই হচ্ছে ডেরিভেটিভ মার্কেটের উদ্দেশ্য। ঠিক আছে, আশা করি আমি পয়েন্টটা ক্লিয়ার করতে পেরেছি। লাস্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সাপ্লাই। আজকে আমি 5 লাখ টাকা শেয়ার কিনলাম, সে একটা কোম্পানির শেয়ার কিনলাম। আমি শেয়ার কিনে চিন্তা করলাম, আই হাই, দাম তো মনে হয় কালকে পড়ে যাবে। আমার কাছে কিন্তু কোনো সুযোগ নেই ব্যাক করার। T+2 তে গিয়ে আমাকে ডেলিভারি নিতেই হবে শেয়ার সেল। আমি T+2 তে সিডিবিএল এর মাধ্যমে শেয়ারটা আমার অ্যাকাউন্টে আসতে বাধ্য। আমার কাছে কোনো সুযোগ নাই। কিন্তু ডেরিভেটিভ মার্কেটে সাপ্লাই ইজ নট ফিক্সড। দ্যাট ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং এন্ড বিউটি অফ দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এত লিকুইড কেন? এখানে হচ্ছে আমি আজকে গোল্ডের কন্ট্রাক্ট, এখন বাজে 3:15, আমি এখন পজিশন নিলাম, একটা লং পজিশন নিলাম, মনে হচ্ছে দাম বাড়ে যাবে। কিন্তু আমার আবার 3:30 মনে হলো না, ওই মাসে দামটা কমে যেতে পারে, ওই মাসের কন্ট্রাক্ট আমি সাথে সাথে আবার চাইলে একটা সেল কন্ট্রাক্ট নিয়ে আমার লসটাকে পোষায় ফেলতে পারবো, একটা শর্ট পজিশন নিয়ে দামটাকে পোষায় ফেলতে পারবো। আবার হচ্ছে মনে করেন আমার ডেলিভারেবল কন্ট্রাক্ট, আমার একটা কন্ট্রাক্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্যাশ সেটেলড, একটা হচ্ছে ডেলিভারেবল। এটা আমরা একটু পরে আসছি বলবো। আমার ডেলিভারেবল কন্ট্রাক্ট আমি পজিশন নিলাম, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমাকে আমি 100 টন গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিলাম, 100 টন, যেটা পুরো এশিয়ার কনজিউমারের কনজামশনের কাছাকাছি। তাহলে আমাকে যদি 100 টন গোল্ড কি ডেলিভারি নিতে হবে? নো স্যার, বিকজ আমি আগেই বলছি কমোডিটি বাই সেল করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে কন্ট্রাক্ট বাই সেল করা। তাহলে আমি চাইলে ডেলিভারি নিতে পারবো, চাইলে ডেলিভারি না নিতেও পারবো। সো দ্যাট ইজ দ্য বিউটি। এখানে ডেলিভারি ইজ নট অবলাইজড, অব্লিগেশন নাই। আমি ডেলিভারেবল কন্ট্রাক্ট পজিশন নিলেও চাইলে আমি ক্যাশে সেটেল করে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবো। এবং এটাই ঘটছে। ফিউচার্স মার্কেটে ডেলিভারির সংখ্যা less than 1% গ্লোবালি। আপনারা ডাটা দেখলে জানবেন যে ভারতবর্ষ এবং পুরো পৃথিবীতে আপনার যে লিকুইড যে গোল্ড, সেই গোল্ডের কথা যদি বলি, সেটা 0.7% ছিল লাস্ট ইয়ারে। ডেলিভারিতে সেটেলমেন্ট, বাকিটা সব ক্যাশে সেটেল হয়েছে, কারণ ডেলিভারি বাইসেল করা হচ্ছে স্পট মার্কেটের কাজ। গোল্ড বাইসেল করবে কারা? শাকারি বাজার। গোল্ড বাইসেল করবে মিউনিসিপাল মার্কেট। গোল্ড বাইসেল করবে বাইতুল মোকাররম। আমরা গোল্ড বাইসেল করবো না। আমরা এখানে গোল্ডের বা কারবার করতে আসি নাই। আমরা এসেছি গোল্ডের প্রাইস ডিসকাভারি করার জন্য এবং রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য। যারা ওই গোল্ডের কারবার করছে তাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট করে সুযোগ করে তৈরি করার জন্য আমরা এই বাজারে আসছি। তো এখানে কিন্তু ফিউচার্স মার্কেটে কিন্তু ডেলিভারি সংখ্যা খুবই কম। আর আপনি ওভারঅল এগ্রি এবং নন এগ্রি কমোডিটি হিসাব করেন, গত বছর ইট ওয়াজ লাইক 4.01% কন্ট্রাক্ট ওয়াজ সেটেলড ইন ডেলিভারি, যার মধ্যে 4.5% মতো ছিল টোটালি অ্যাভারেজ করলে আপনার ইয়াতে এগ্রিতে, আর নন এগ্রিতে সেটা ওয়াজ বিলো 1%। সো দ্যাট ইজ অল। আপনারা আশা করি এই স্লাইডটা বুঝতে পেরেছেন, স্টক মার্কেট এবং কমোডিটি ডেরিভেটিভ মার্কেটের যে পার্থক্যটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। Can you go to next slide, please? Then. Very good.
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন এতক্ষণ বলছিলাম যে স্পট মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, আমরা একটু বুঝি তাহলে। চাল ডাল গোল্ডের ব্যবসা, সিলভারের ব্যবসা যারা করছে তাদের কাছেই থাকবে। তাহলে পৃথিবীতে কমোডিটি এক্সচেঞ্জ এত জনপ্রিয় হওয়ার পিছনে কারণটা কোথায়? কারণটা হচ্ছে আপনারা হচ্ছে একটু মিট করেন। তার সুযোগ নেই। It's okay. তাহলে আপনি জানেন পার্টিতে রয়েছেন, তার কাছে একটু সাথে আচ্ছা, আমরা একটা বলছিলাম তাহলে এই কাজটা করার জন্য কিন্তু স্পট মার্কেট এই কাজটা করবে, এই কাজটা কিন্তু ডেরিভেটিভ মার্কেট করবে না। সেজন্য আমরা প্লেনলি করি স্পট বা ফিজিক্যাল মার্কেট। আমরা যদি খাতুনগঞ্জের কথা বলি, ঢাকার কারওয়ান বাজারের কথা বলি, তারা কিন্তু তার স্পট ফিজিক্যাল মার্কেটে কি হয়, বা গোল্ডের কথা যদি বলি আমরা, স্পট মার্কেট যেটা গোল্ড বাইসেল হচ্ছে, আমরা চট্টগ্রামের যে আমরা গোল্ড বাইসেল হাজারীগলি, ঢাকার শাঁখারী বাজার, এসব জায়গায় কি হচ্ছে ফিজিক্যাল গোল্ড বাইসেল করছে। তাহলে বাইং এন্ড সেলিং অফ ফিজিক্যাল কমোডিটি হচ্ছে স্পট মার্কেটে। তারপর খাতুনগঞ্জ এখানে তেল, ডাল, পেঁয়াজ, চিনি সবকিছু কিন্তু বেচা কিনা হচ্ছে। তো তাদের কাজ হচ্ছে বাইং এন্ড সেলিং অফ ফিজিক্যাল কমোডিটিস। এখানে ইনভলভ কারা? এখানে ইনভলভ হচ্ছে কনজিউমার, প্রডিউসার, ইম্পোর্টার, এক্সপোর্টার, প্রসেসর। একটা যদি আমি কটন চাষের কথা বলি, একটা আলু চাষের কথা বলি, সে কিন্তু আলুটা প্রডিউস করে তার হারভেস্টিংটা বিক্রি করতে যাচ্ছে লোকাল দাদন বাজারে, ওখান থেকে হোলসেল মার্কেটে যাচ্ছে, হোলসেল মার্কেট থেকে কিন্তু আপনার রিটেলে যাচ্ছে, রিটেল থেকে ইউজার লেভেলে আসছে। সো দেয়ার ইজ এ ইকোসিস্টেম, একটা প্রপার ভ্যালু চেইন ওখানে পারসিস্ট করছে এবং প্রপারলি সুন্দরভাবে ওটা। সো ওখানে ওখানে কাজ হচ্ছে, এটা প্রাইমারি ফাংশন হচ্ছে কিন্তু অ্যাভেলেবিলিটি অফ কমোডিটি এনশিওর করা। তো ওখানেই বাইসেল হচ্ছে, ওখানে ইনভলভ হচ্ছে যারা কমোডিটির সাথে রিলেটেড, সবাই ওখানে ইনভলভ। তাহলে ডেরিভেটিভ মার্কেট কেন? Derivative market আমরা clearly করি exist in parallel and enable the physical or spot market player to manage their prices. That is very important এটা বোঝা। পৃথিবীতে ফিউচার্স মার্কেট, ডেরিভেটিভ মার্কেট বড় বড় দেশগুলোতে বা ইভেন আফ্রিকান রিজিয়নে, ওখানে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ, ইভেন পাকিস্তানও গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করে কেন কমোডিটি এক্সচেঞ্জ করে দিয়েছে, এটার পিছনে কারণ হচ্ছে ওটাই। ডেরিভেটিভ এক্সচেঞ্জ কিন্তু পণ্য বেচা কিনা করার জন্য না। আমি বারবার শুরু থেকে এই কথাটা বলছি, আপনারা প্লিজ এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করবেন। পণ্য বেচা কিনা করার জন্য ডেরিভেটিভ মার্কেট না, ডেরিভেটিভ মার্কেট প্যারালালি স্পট মার্কেটের পাশাপাশি প্যারালালি থাকবে। এটার কাজ হচ্ছে যারা স্পট মার্কেটে ওই কমোডিটি বেচা কিনা বা প্রোডাকশন বা ইম্পোর্ট এক্সপোর্ট বা প্রসেসের সাথে জড়িত, তাদের রিস্কটাকে ম্যানেজ করে দেওয়ার সুযোগ ক্রিয়েট করে দেওয়াই কিন্তু ডেরিভেটিভ মার্কেটের কাজ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তারা রিস্ক ম্যানেজ করবে এবং ইউজার লেভেল যারা আছে তাদের জন্য একটা প্রাইস ডিসকভার্ড হবে। এটা হচ্ছে কিন্তু ডেরিভেটিভ মার্কেটের কাজ। আমরা আপাতত এতটুকুই বুঝি। আর ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট আমরা আগেও বলেছি ফরওয়ার্ড, ফিউচার্স এন্ড অপশনস। আমরা এখান থেকে পরের স্লাইডে যাই। আশা করি এই স্লাইডটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আসলে আমাকে এটা তো ওকে। তো আমরা এখানে কমোডিটি এক্সচেঞ্জের ইনসেপশন সম্বন্ধে কিছু কথা বলেছি। গ্লোবালি কমোডিটি এক্সচেঞ্জ শুরু হয়েছিল 1848 সালে প্রথম ফরওয়ার্ড কন্ট্রাক্টের মাধ্যমে। আমরা যেহেতু সময় স্বল্প, আমরা হিস্ট্রিতে বেশি যাব না। বেসিক্যালি কমোডিটি এক্সচেঞ্জের ধারণাটা 20th সেঞ্চুরি থেকে গ্লোবালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে বেশি ইয়ে হয়েছে। পৃথিবীর প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে সিবিওটি, দ্যাট ইজ শিকাগো বোর্ড অফ ট্রেড। এখনো এগ্রি কমোডিটির জন্য লিকুইডিটির দিকে পৃথিবীতে 1 নম্বর, হুইচ ইজ আ সিস্টার কনসার্ন অফ দ্য কমেক্স, দ্যাট ইজ কমোডিটি এক্সচেঞ্জ অফ শিকাগো। এবং লন্ডন মেটাল এক্সচেঞ্জ এলএমই 1877 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা এখনো কপার এবং অ্যালুমিনিয়াম এবং নন প্রেশাস এবং নন ফেরাস যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোর জন্য বেঞ্চমার্ক এক্সচেঞ্জ পুরো পৃথিবীতে। আপনারা যারা স্টিল, কপার এসব ব্যবসার সাথে জড়িত তারা এলএমই সম্বন্ধে খুব ভালো জানবেন, যারা এলএমই প্রাইস ফলো করে স্টিল, কপার এগুলো ইম্পোর্ট করে থাকেন। প্লাস হচ্ছে আমরা যদি রোল অফ কমোডিটি এক্সচেঞ্জ, আমরা এতক্ষণ বলছিলাম যে রিস্ক ম্যানেজমেন্ট। আমি বারবার বলছি কমোডিটি বাই সেল করা কমোডিটি এক্সচেঞ্জের কাজ না। এই ধারণাটা আজকে মাথা থেকে অ্যাটলিস্ট সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কাজ হচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ কাজ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা। কাদের জন্য? যারা কমোডিটির সাথে রিয়েলি জড়িত এবং যারা ইউজার লেভেল বা কমোডিটি রিলেটেড স্টেক হোল্ডার, এবং হেজিং এবং স্পেকুলেশন মাধ্যমে রিস্ক ম্যানেজমেন্ট করবে।
এবং ট্রান্সফরমেশন টু দ্য ক্যাশ সেটেলমেন্ট, যেটা কমোডিটি এক্সচেঞ্জে হয়েছে। এই ক্যাশ সেটেলমেন্ট কি জিনিস আমরা পরে বুঝাই দেবো। তাহলে কমোডিটি এক্সচেঞ্জের ধারণাটা একদম নতুন না, আমরা এখানে বুঝে গেলাম যে হুইচ ইজ বিং প্র্যাকটিসড লং সিন্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমরা এখানে কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠা এমার্জেন্স কিভাবে গ্লোবালি হয়েছে সেটা স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। এবং এটা মেইন টুল হচ্ছে এটা ইউজের পিছনে প্রাইস ডিসকাভারি এবং রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর কমোডিটি এক্সচেঞ্জ ইন সাউথ এশিয়া আমরা গ্লোবালি বলেছি। দেখেন ইন্ডিয়াতে 2003 সালে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়। ইন টার্মস অফ ভলিউম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে টোটাল 4টা কমোডিটি এক্সচেঞ্জ আছে, রং, এমসিএক্স, এনএসসি, আইসিটিসিএক্স এন্ড বিএসসি। এবং এমসিএক্স হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে মোস্ট লিকুইড কমোডিটি এক্সচেঞ্জ, এবং ইন টার্মস অফ ভলিউম তারা গ্লোবালি 4th লার্জেস্ট। যারা আমাদের এই প্রজেক্টে কনসালটেন্সি করেছেন, যাদের কাছ থেকে আমরা শিখেছি, এই যে আপনাদেরকে বলছি আমি ওনাদের কাছ থেকে শিখেছি। আর এনএসসি 2003 সালে ফাউন্ডেড হয়, এবং তারা ইকুইটি ডেরিভেটিভে তারা ওয়ার্ল্ড 1 নাম্বার, নট কমোডিটি ডেরিভেটিভ। এবং পাকিস্তানে 2007 সালে কমোডিটি এক্সচেঞ্জ করেছে, যেটা এখন খুব লিকুইড একটা এক্সচেঞ্জ। গোল্ডের জন্য তারা প্রায় 110 বিলিয়ন পাকিস্তানের রুপি শুধু গোল্ডে ট্রেড করে প্রতিদিন, ভেরি লিকুইড। আমরা ওখানেও ভিজিট করার সৌভাগ্য হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা 2007 সালে প্রতিষ্ঠিত, 2014-15-তে মোটামুটি লিকুইড হয়। এবং 2026 সালে এবছর এসে তারা দেখেন স্টেপল ফুডে হাত দিয়েছে। রাইস এবং ওয়েটের জন্য তারা এখন ন্যাশনাল বেঞ্চমার্ক প্রাইস হিসেবে কাজ করছে পাকিস্তানের জন্য। দ্যাট ইজ এ বিগ মুভ, স্ট্র্যাটেজিক মুভ আমরা বলবো। সো এ হচ্ছে আমাদের সাউথ এশিয়ার চিত্র। এবং নেপাল মোস্ট ইন্টারেস্টিংলি স্মলেস্ট ইকোনমি, বাংলাদেশের সাথে তুলনা করলে ভেরি ভেরি স্মল ইকোনমি। তারাও 2009 সালে দুবাই প্রাইড গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারে কমোডিটি এক্সচেঞ্জ করেছে। তারাও অনেক প্রোডাক্ট ট্রেড করে। এখন তারা রেগুলেটরি রিফরমেশনের জন্য এবছর বন্ধ আছে, তারা রিস্টার্ট করবে উইদিন 2 to 3 months। সো দ্যাট ইজ দ্য টোটাল সিনারিও অফ দ্য সাউথ এশিয়া। এবং আমরা যদি গ্লোবালি বলি, কমোডিটি এক্সচেঞ্জ দেখেন নর্থ আমেরিকা 48.8% টার্নওভারের দিক থেকে, ইউরোপ 31.5, এশিয়া 16.7। এবং আইএমএফ এর প্রজেকশন হচ্ছে বাংলাদেশ কমোডিটি এক্সচেঞ্জ চালু করলে এশিয়ার যে টার্নওভার মার্কেট ভলিউম সেটা 17% হিট করবে। দ্যাট ইজ দ্য রিপোর্ট, আইএমএফ রিপোর্ট অ্যাজ পার 2024। আর হচ্ছে আমরা গ্লোবালি ইন টার্মস অফ ভলিউম, আমরা এর আগে স্লাইডে দেখেছি টার্নওভার, ইন টার্মস অফ ভলিউম দেখেন এশিয়া অনেক উপরে। এটার পিছনে কারণ হচ্ছে এশিয়া হ্যাজ বিগ কনজিউমার মার্কেট, দ্যাট ইজ ইন্ডিয়া, চায়না। এবং এই দেখেন এশিয়াতে 24-এ দেখেন 25-এ, এবং এই মার্কেটটা হাইলি এমার্জিং, ভার্টিক্যালি মুভ করছে। যেমন ইকুইটি ক্যাশ মার্কেট কিন্তু দিন দিন ছোট হচ্ছে, আর ডেরিভেটিভ মার্কেটের সাইজ দিন দিন বড় হচ্ছে ডিউ টু দ্য স্পেকুলেটিভ নেচার এন্ড হাই লিকুইডিটি। সো আপনারা 24 সালে দেখেন দ্যাট ইজ রেড, শোন ইন রেড। এবং 25 সালে যেটা সেটা ইজ বিন শোন ইন গ্রে অর ব্লু। এটা ফিউচার্স ইন্ডাস্ট্রি এফআই অ্যাসোসিয়েশনের ডাটা থেকে নেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য মার্কেট শেয়ার অফ রিজিওনাল মার্কেট শেয়ার ইন টার্মস অফ ভলিউম, যেখানে এশিয়া 1 নম্বরে আছে। এরপর হচ্ছে আমরা এতক্ষণ বলছিলাম কমোডিটি এক্সচেঞ্জ অফ গ্লোবাল, একটা ধারণা দিচ্ছিলাম। তাহলে আমরা এই প্ল্যাটফর্মটা কেন ইউজ করছি আমরা এতক্ষণ অলরেডি বুঝে গেছি। কমোডিটি এক্সচেঞ্জ জব ইজ নট টু ট্রেড কমোডিটিস, ইজ জব ইজ টু ট্রেড রিস্ক, অর আই মিন to do two main key things, that is price discovery এবং price risk management। তাহলে আমরা কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে দুটো কাজ করবো, কমোডিটি রিলেটেড ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড করবো এবং প্রাইস ডিসকভারি এবং রিস্ক ম্যানেজমেন্ট করবো। সেটা কিভাবে করব আমরা একটু পরে ইনশাল্লাহ বুঝে যাব। আচ্ছা, আর সরি আমি একটু ফার্স্ট যাচ্ছি, কারণ আমরা 12 ঘন্টার জিনিস 1 ঘন্টায় শেষ করার চেষ্টা করতেছি, সেজন্য আমি একটু ফার্স্ট যাচ্ছি। আশা করি আমি আগেও বলেছি আমরা আরো সামনে আরো রিফার করবো, বাট আমরা বেসিক টাস্ক ক্লিয়ার করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি এখানে ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড করবো, আগেও বলেছি আমরা অপশনটা পরে করব। আর এটাকে আমরা একটা কথা বলেছি হাইলি লেভারেজড। হাইলি লেভারেজ শব্দের অর্থ আমরা অনেকেই জানি। ওয়াই কমোডিটি ফিউচার্স আর হাইলি লেভারেজড? সো এটি করেন, ডিক্লাইন করুন। আপনারা যারা রেকর্ডিং চাচ্ছেন, রেকর্ডিংটা আমাদের ফেসবুক পেজে যাবে। আমরা এখানে ডিউ টু সাম আমাদের ইন্টারনাল সিকিউরিটি ভিএমওয়্যার রেস্ট্রিকশন আমরা রেকর্ডিংটা অ্যাপ্রুভ করাতে পারছি না। আপনারা রেকর্ডিং যারা চাচ্ছেন আমরা এডিট করে এটা আমাদের ফেসবুক পেজে ইনশাআল্লাহ দিয়ে দিব। ফেসবুকে এটা লাইভ দেওয়ার কথা ছিল, ডিউ টু সাম টেকনিক্যাল রিজন আমরা লাইভটা দিতে পারি নাই। আনফরচুনেটলি ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি আর অনেক কিউ আছে, এই লাইভটা আমরা ফেসবুক করতে, বাট আমরা ফেসবুকে কথা দিচ্ছি আমরা রেকর্ডিংটা ইনশাল্লাহ ফেসবুকে কালকে বা পরশুর মধ্যে দিয়ে দিব। সো এই লাইভটাতে আপনারা রেকর্ডিং এখন না করলেও চলবে, আপনারা পরে রেকর্ডিংটা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর স্লাইডটা আপনারা চাইলে এখনই ছবি বা কিছু নিয়ে নিতে পারেন, আমি বলতে বলতে সমস্যা নেই, কারণ ইটস এ বিগ পার্টিসিপেন্ট। আমরা স্লাইড শেয়ার করা হয়তো অনেক সময় ইমেল মিসিং হয়, আপনারা আমার মনে হয় এখন স্ক্রিনশট বা কিছু নিয়ে নিতে পারেন, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, আপনারা নিতে পারেন, সমস্যা নেই। সো ইটস অল লার্নিং ম্যাটেরিয়াল। আর এটা সিডার স্টক এক্সচেঞ্জের ওন প্রপার্টি, ডিসক্লেমার অলরেডি দেওয়া আছে, সিএসসি লোগো ইউজ করা আছে। সো এটা আপনার পার্সোনাল লার্নিং রিজনের জন্য ইউজ করতে কোনো বাধা নাই, বাট ফর আদার রিজন
এটি ইউজ করাটা হয়তো কিছু ডিসক্লেমার আছে। যাই হোক, আমরা আসল জায়গায় ফেরত আসি। আমরা এটাকে হাইলি লেভারেজ কেন বলছি? আমরা এখানে একটা কথা বলেছি, প্রথম লাইনটা আমি শুধু হুবহু রিডিং করে যাচ্ছি আপনারা বোঝার জন্য। কাস্টমার নিড নট টু পে দ্য ফুল অ্যামাউন্ট ফর টেকিং এ পজিশন। তাহলে আমরা শুরুতে বলেছিলাম আমরা কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টে পজিশন নেবে, এতটুকু আশা করে বুঝেছি। রাদার টু পে অ্যান আপফ্রন্ট মার্জিন অফ দ্য কন্ট্রাক্ট ভ্যালু ফর টেকিং পজিশন ইন এ কন্ট্রাক্ট। ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা এখন যদি 1 লক্ষ টাকার শেয়ার কিনতে চাই ক্যাশ মার্কেট, ইকুইটি মার্কেটে, তাহলে আমাকে কিন্তু পুরো 1 লক্ষ টাকায় পে করতে হবে, রাইট? আমি 1 লাখ টাকা শেয়ার কিনলাম, আমি 1 লাখ টাকা নিয়ে আসলাম, আমার কাছে একটা ব্রোকার আসলো, একটা ক্লায়েন্ট আসলো ব্রোকারের কাছে, ভাই আমি 1 লাখ টাকা নিয়ে আসলাম, তাহলে সে 1 লাখ টাকা দিয়ে কিন্তু 1 লাখ টাকার পোর্টফোলিও কিনতে পারবে। কিন্তু ডেরিভেটিভ মার্কেটে বা কমোডিটি ফিউচার্স মার্কেটে যেটা মজাটা হচ্ছে, আপনি কিন্তু যখন পজিশনটা নিবেন, সে আপনি মনে করেন একটা গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিচ্ছেন, 10 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, সেটার দাম ধরেন 2 লক্ষ টাকা, এবং তো 10 গ্রাম গোল্ডের দাম 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষ টাকার কন্ট্রাক্টে পজিশন নেওয়ার জন্য কিন্তু আপনাকে 2 লক্ষ টাকা দিতে হবে না। আপনি একটা আপফ্রন্ট মার্জিন নিয়ে কিন্তু এখানে পজিশনটা নিতে পারবেন। যেমন আমি যদি মার্জিনটা নর্মালি টিপিক্যালি 4 থেকে 5% হতে পারে, 7% হতে পারে, অনেক এক্সচেঞ্জে 3%, ডিপেন্ডস অন দ্য মার্কেট লিকুইডিটি আর মার্কেট রিস্ক, সেটা এক্সচেঞ্জ ঠিক করে দিবে এই স্পেসিফিক কন্ট্রাক্টে কত পার্সেন্ট মার্জিন আপনাকে দিয়ে, আপফ্রন্ট মার্জিন বা ইনিশিয়াল মার্জিন দিয়ে পজিশনটা নিতে হবে। সেটা সব কমোডিটিতে এক হবে এমন কোনো কথা নাই। গোল্ডের ক্ষেত্রে 4% হতে পারে, রাইসের ক্ষেত্রে 7-8% হতে পারে, আবার সিলভার এগুলোর ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে 3% হতে পারে, ক্রুড অয়েলের ক্ষেত্রে আবার দেখা যাবে 2% কম হয় অনেক সময়। যেখানে প্রাইস ভোলাটিলিটি যত কম, সেখানে মার্জিন অত বেশি কম হবে। তাহলে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি একটা 2 লাখ টাকার গোল্ডের উদাহরণে দিচ্ছি, একটা 2 লক্ষ টাকার গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিতে গেলে যদি আমার কন্ট্রাক্টের পেপারে লেখা আছে আমাকে 5% মার্জিন দিতে হবে, তাহলে কিন্তু আমি 10,000 টাকা দিয়ে কিন্তু 2 লাখ টাকার একটা গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিয়ে নিলাম। তাহলে কি মজা! তাহলে আমার প্রফিট বা লস যেটা হবে সেটা কিন্তু আমার 2 লাখ টাকার উপরেই হবে। আমার প্রফিট বা লস কিন্তু আমি পে করেছি কত, 2 লাখ টাকার পোর্টফোলিওর জন্য বেসিক্যালি আমি পে করেছি 5% করে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে পজিশনটা নিয়েছি, কিন্তু আমার পোর্টফোলিও হচ্ছে 2 লাখ টাকা। আমার লাভ বা লসটা হবে কিন্তু 2 লাখ টাকার উপর। সেই জন্য বলে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট অনেকে জিরো সাম গেইন বলে, কারণ এখানে লাভের যেমন বেশি, লসের রিস্কও বেশি। আপনি 10,000 টাকা দিয়ে কিন্তু 2 লাখ টাকার একটা পজিশন নিচ্ছেন, যেখানে লসও হতে পারে, লাভ, আমার লাভ বা লসটা হিসাবে হবে কিন্তু 2 লাখ টাকার উপর, আবার টোটাল পোর্টফোলিওর উপর। দ্যাটস ওয়াই ইজ কল্ড হাইলি লেভারেজ। এই জন্য ডেরিভেটিভ মার্কেট এত লিকুইড। আমরা বলেছি 63% ডেরিভেটিভ থেকে আসে টোটাল ক্যাপিটাল মার্কেটের যে টার্ন ওভার পুরো গ্লোবালি। আমরা এখন মানে চালু করতে পারি না আনফরচুনেটলি। কিন্তু এই এত টার্ন ওভার কেন? কারণ হচ্ছে আপনার কাছে 1 লক্ষ টাকা নিয়ে একটা ক্লায়েন্ট আসবে, সে কিন্তু আসলে তার পোর্টফোলিও সাইজ হবে কমপক্ষে 20 গুণ বা 15 গুণ তার টোটাল যে ইনভেস্টমেন্টের। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা সেকেন্ড লাইনটা আমরা বলেছি, at ইউডি এন্ড অফ দ্য ডে daily the profit or loss is calculated based on the day's closing price, and this amount is credited or debited to the trader next morning, and such calculation is on made every single day until the final expiry. Very important. আমি ইয়াতে গেলে যেটা আমার সেটেলমেন্টে গেলে, আমি সেটেলমেন্টে 10 মিনিট বুঝাবো, ওখানে আপনারা একদম ক্লিয়ার বুঝে যাবেন। তাহলে আপনারা এখানে বিষয়টা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আপনি যে পজিশনটা নিলেন, আপনি মনে করেন একটা কন্ট্রাক্টে পজিশন নিলেন, গোল্ডের কন্ট্রাক্টের উদাহরণ দিচ্ছি আমি আজকে, 6 মাসের একটা গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিলেন। তো পজিশন নিলে গোল্ডের কন্ট্রাক্টটা শেষ হবে 6 মাস পরে, তাহলে আপনাকে লাভ বা লোকসান কি, আপনি যে 2 লাখ টাকার গোল্ড কন্ট্রাক্টে 10,000 টাকা দিয়ে পজিশন নিলেন, লাভ বা লোকসান রিয়েলাইজ করার জন্য কি আপনাকে 6 মাস ওয়েট করতে হবে? সরি, নো। আপনি লাভ বা লোকসান, আপনি 2 লাখ টাকার পজিশন নিয়ে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন 10,000 টাকা দিয়ে, স্টিল ইউ ক্যান মেক আ লস অফ প্রফিট। হাউ? আমরা যেটা আজকে 10,000 টাকা দিয়ে পজিশন নিলাম, আমার আজকে ইওডিতে আমার কন্ট্রাক্টের ভ্যালু হয়ে গেল 2,10,000 টাকা। ফর এক্সাম্পল, আমি একটু এত দাম বাড়বে না, তারপরে কথা উদাহরণ দিচ্ছি, বোঝার জন্য বলছি ভাই। 2,10,000 টাকা আমার পোর্টফোলিও দাম হলো, তাইলে দিন শেষে কিন্তু আমি পজিশনটা ক্লোজ করি নাই। এখন আপনি একটা ইকুইটি মার্কেটের সাথে আমি তুলনা করি, আপনি সেই মনে করেন স্কোয়ার ফার্মার 5 লাখ টাকা শেয়ার কিনে আপনি বাড়িতে বসে আছেন, আপনি বছরে বছরে ডিভিডেন্ড পাবেন, কিন্তু আপনার ওই 5 লাখ টাকা লাভ বা লস যেটা, 5 লাখ টাকার পোর্টফোলিও 2 বছর পরে বেড়ে মনে করেন স্কোয়ার ফার্মার ওই 5 লাখ টাকা শেয়ার দাম 7 লাখ টাকা হয়ে গেল, কিন্তু ওই 2 লাখ টাকা যে লাভটা, সেটা রিয়েলাইজ করার জন্য কিন্তু আপনাকে বাজার থেকে বিক্রি করে বের হইতে হবে, রাইট? কিন্তু এখানে মজাটা কি, আপনি পজিশনটা নিয়ে বাড়িতে ঘুমাচ্ছেন, আপনি কিছুই করেন নাই, আপনি পজিশনটা ক্লোজ করেন নাই। আমরা বিক্রি করা বলবো না, কারণ হচ্ছে এখানে আপনি সেলার হিসেবে বাজারে ঢুকতে পারেন। শুরুতে আমি বলেছি এটাকে আমরা স্কোর অফ বা অপোজিট পজিশন করে আপনাকে বাজার থেকে বের হতে হবে। আপনি যদি সেলার হন আপনাকে বাই করে বের হতে হবে, বায়ার হলে সেলার হয়ে বাজার থেকে বের হতে হবে, সিম্পল।
জিনিসগুলো সিম্পল চিন্তা করেন, কমপ্লেক্স চিন্তা করেন না প্লিজ, এগুলো খুবই সিম্পল ম্যাটার। তাহলে আপনি যদি এই 2 লাখ টাকার পজিশনটা যদি আপনি ক্লোজ না করেন, স্টিল কিন্তু আপনি নোশনাল প্রফিট বা লস যেটা, সেটা আপনার অ্যাকাউন্টে প্রত্যেকদিন ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। নোশনাল লস বা প্রফিট, এটাকে আমরা নোশনাল লস বা প্রফিট বলি, ঠিক আছে? যেটাকে আমরা মার্ক টু মার্কেট বলি, যেটা আপনার ডেরিভেটিভ ফিউচার্স মার্কেটের সাথে পরিচিত, তারা এই দামটা সবাই জানে না। যেমন আমি 2 লাখ টাকার পজিশন নিলাম আজকে, দিন শেষে দেখা গেলো আমি সকালে এখন 3টার সময় পজিশন নিলাম, মার্কেট ক্লোজ হলো রাতে 10টায়, এখন আমার পরের দিন কালকে ট্রেড শুরু হবে 11টায়। তাহলে আমার আজকে যে ক্লোজিং প্রাইস ইউডিতে, সেটা আমার পোর্টফোলিওর দাম 2 লাখ টাকার পোর্টফোলিওর দাম হয়ে গেল 2,10,000 টাকা। তাহলে আমার ওই 2,10,000 টাকা, আমাদের 10,000 টাকা প্রফিট আমার মার্জিন লাইবিলিটি ডিডাক্ট করে, মার্জিন লাইবিলিটি বেড়ে যাবে, কারণ আমি শুরুতে 2 লাখ টাকার জন্য দিয়েছিলাম কত টাকা, 10,000 টাকা। তাহলে 2,10,000 হয়ে গেলে ওটার 5% একটু বেড়ে যাবে। তাহলে ওই মার্জিন লাইবিলিটি যেটা, সেটা বুক হয়ে বাকি আপনার যে লস বা প্রফিট যেটা বা লাভ যেটা করলেন, সেটা অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে পরের দিন ট্রেড শুরুর আগে ক্রেডিট হয়ে যাবে থ্রু ইওর ব্রোকার। এটা একটা সেটেলমেন্ট প্রসেস আছে, এটা সিসিপি করবে। তো আপনাদেরকে আমি উপর থেকে বোঝাচ্ছি, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এটা আপনারা লং যখন সেটেলমেন্ট বুঝবেন তখন আপনারা বুঝে যাবেন। ভেরি ইন্টারেস্টিং, মজার জিনিস কিন্তু। হ্যাঁ, এত লিকুইড কেন, এটা স্পেকুলেশন কেন হয়, অনেক মজার জিনিস। তাহলে কেন আমি বলি, এখন আমি কিনে পোর্টফোলিওটা কিনে বসে থাকলাম, বিক্রিও করলাম না, কিনলে বেচলাম না, বেচলে কিনলাম না, স্টিল কিন্তু আমার প্রফিটটা কোথায়, আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো দ্যাট ইজ কল মার্ক টু মার্কেট। আমরা আপাতত এতটুকু বুঝি। আমরা লেভারেজ বলার পিছনে কারণটা আমি ব্যাখ্যা করলাম, 2টা কারণ। একটা হচ্ছে আমাকে ফুল পোর্টফোলিও কিন্তু ইয়ে করতে হবে না, অ্যামাউন্ট দিতে হবে না। আমাকে একটা আপফ্রন্ট মার্জিন দিয়ে আমি কন্ট্রাক্টে পজিশন নিতে পারবো। আই ডোন্ট হ্যাভ টু পে দ্য ফুল অ্যামাউন্ট ফর টেকিং এ পজিশন অফ এ কন্ট্রাক্ট। আমি আপফ্রন্ট মার্জিন নিয়ে নিব, এবং আমার যে পজিশনটা, সেটার ভ্যালু যে আপস এন্ড ডাউনস করবে, আমি পজিশন ক্লোজ না করলেও আমার অ্যাকাউন্টে লাভ বা লসটা ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। দ্যাট ইজ কল মার্ক টু মার্কেট। ভেরি ইম্পর্টেন্ট থিং টু বি আন্ডারস্টুড। দ্যাটস হোয়াট ডেরিভেটিভ মার্কেট ইজ গ্লোবালি ভেরি লিকুইড। আমরা এখানে ইনভেস্টরের নেচার বুঝাই আপনাদেরকে। আমরা শুরুতে বলেছি কমোডিটি এক্সচেঞ্জের ডেরিভেটিভ এক্সচেঞ্জের উদ্দেশ্য 2টা, একটা হচ্ছে প্রাইস ডিসকভারি, একটা হচ্ছে প্রাইস রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে এখানে প্রাইস ডিসকভারি করতে একটা অংশ আসবে, আর একটা গ্রুপ আসবে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য। তাহলে এখানে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, এখানে 2 ধরনের ইনভেস্টর থাকবে। আমরা শুরুতে বলেছিলাম ডেরিভেটিভ মার্কেটের কাজ হচ্ছে স্পট মার্কেটে যারা রিয়েলি কমোডিটির সাথে জড়িত, তাদেরকে একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা সুযোগ তৈরি করে দেওয়া থ্রু হেজিং এন্ড আদার থিংস। তাহলে একটা গ্রুপ আসবে তাদের প্রাইস রিস্কটা ম্যানেজ করার জন্য, সেই গ্রুপটাকে আমরা বলবো হেজার। তারা কারা? তারা হচ্ছে ওই কমোডিটিতে যাদের রিয়েল ইন্টারেস্ট আছে। যেমন আমি যদি একটা গোল্ডের দোকানদারের কথা বলি, সে কিন্তু গোল্ডের ব্যবসার সাথে জড়িত, গোল্ড প্রসেসের সাথে জড়িত। বা একটা কটন চাষির কথা বলি, কটন ফার্মারের কথা বলি, সে কিন্তু কটনটা ফলায় এসে বিক্রি করবে বাজারে। তাহলে দাম কমে যাওয়ার একটা কি আছে, রিস্ক আছে তার সামনে। এই দাম কমে যাওয়ার রিস্কটাকে ম্যানেজ করবে সেই মার্কেটে আসে। সো সে মার্কেটে আসবে হেজ করার জন্য। সেজন্য আমরা প্লেনলি পড়ে যাই, hedgers are those participants who have an underlying exposure to a particular commodity. They participate to shed the risk. তারা এই বাজারে আসবে তাদের রিস্কটাকে ম্যানেজ করার জন্য, এবং ওই আন্ডারলাইং কমোডিটিতে তাদের ইন্টারেস্ট আছে, তারা ওই আন্ডারলাইং কমোডিটির ব্যবসার সাথে সরাসরি জড়িত। আরেকটা গ্রুপ আসবে যাদেরকে আমরা স্পেকুলেটর বলি। Speculators are there in the market for a very short period of time. They may look to exit their long or short position, buy or sell position within the same day, or may look to exit in a few days' time. They operate on thin margins, leverage trades, and rapid churning of funds. এই 3 লাইনের মধ্যে সব বলা আছে। আমরা আরবিট্রাজেরটা পরে বুঝবো, আরবিট্রাজ এখন আমার বোঝার দরকার নেই, যেহেতু আমরা ক্যাশ সেটেল কন্ট্রাক্ট নিয়ে আজকে বুঝাচ্ছি। আমরা আপাতত হেজ এবং স্পেকুলেশনটা বুঝি। তাহলে সিম্পল হচ্ছে হেজার কারা, যারা তাদের রিস্কটা এখানে মিনিমাইজ করতে হবে। রিস্কটা যেমন কটন চাষের উদাহরণ আপনাদেরকে দিলাম, গোল্ডের দোকানদারের উদাহরণ দিলাম, সে কিন্তু গোল্ড বিক্রি করে প্রসেস করে অর্নামেন্ট বানায় ভাত খায়। কটন চাষি, সে আজকে কটনটা রোপণ করলো, সে আজকে এক্সপেক্ট করলো আমি কটনের প্রতি মন 300 টাকা বেচবো, 6 মাস পর আমি হারভেস্টিং এ যাবো। যখন হারভেস্টিং এ যাচ্ছে তখন দেখা গেল কটনের দাম 250 টাকা হয়ে গেল বাজারে পার মন, পার বেল। তখন সে 50 টাকা বিশাল লসে পড়ে যাচ্ছে, যেটা আমাদের দেশে হর হামেশাই ঘটতেছে। তাহলে এই শেডটা রিস্ক করার জন্য সে এখানে আসবে। এখন কিভাবে করবে? এখন আপনাদের মনে হতে পারে, আরে ফয়সাল ভাই কি বলেন, কিভাবে, এত সোজা নাকি? আসলে এটা সোজা। সোজা বলতে সে কিভাবে আসবে, কেন আসবে, সেটার জন্য আপনাদেরকে হেজিংটা ডিটেলে বুঝতে হবে। হেজিং ডিটেলে বুঝলে আপনারা আসলে বুঝে যাবেন। তাহলে সে এখানে কটন চাষে সে আসবে কেন, তার রিস্কটা ম্যানেজ করার জন্য। এখন সে যে রিস্কটা দিবে বাজারকে, সে রিস্কটা নিবে কে? সে রিস্কটা নিবে হচ্ছে স্পেকুলেটর। স্পেকুলেটর হচ্ছে কারা? যারা বাজারে আসবে শর্ট টাইমের জন্য। আপনার আমার মতো ইনভেস্টররা যারা বাজারে আসবে
যাদের কমোডিটিতে কোনো ইন্টারেস্ট নাই, তারা শুধু কন্ট্রাক্টে পজিশন নিবে, বাই আর সেল করবে, তাদের এখান থেকে শর্ট টার্ম প্রফিট নিবে, নিয়ে চলে যাবে। বাজারকে লিকুইড করবে কিন্তু তারাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সবাই তো দাম বাড়লে ভাই কমোডিটি এক্সচেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড এত লিকুইড কেন, এখানে এত ব্যবসা কেন হচ্ছে, ভারতে লক্ষ কোটি রুপি ট্রেড কেন হয়, এমসিএক্স এ পার ডে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ কোটি রুপি ট্রেড হয়। দিস ইজ নট এ জোক। 2.5-3 লক্ষ কোটি রুপি ট্রেড একটা কমোডিটি এক্সচেঞ্জে, আর আমাদের দেশে 1,000 কোটি টাকাও তো আমরা ট্রেড করতে পারছি না দুই এক্সচেঞ্জ নিয়ে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই ট্রেডটা কেন হচ্ছে, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে দুইটা গ্রুপ আসবে। একটা হচ্ছে দাম বাড়লে যাদের লস, আর একটা গ্রুপ হচ্ছে দাম বাড়লে যাদের লাভ। সিম্পল ইকুয়েশন। এই প্রশ্নটা আমি যে অনেকগুলো ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ট্রেনিং আমাকে প্রশ্ন করে যে সবাই তো বাই পজিশন নিবে, লং পজিশন নিবে, আসলে এই বাজারটা কিভাবে হবে? এখানে শুধু ওয়ান সাইডেড স্পেকুলেটিভ দিয়ে বাজার হবে না। এখানে ফিজিক্যাল মার্কেট ইকোসিস্টেম পার্টিসিপেন্ট যারা আছে, যারা কমোডিটির সাথে রিয়েলি জড়িত, তাদেরকে আমাদেরকে এই বাজারে আনতে হবে। তারা এই বাজারে আসলেই কিন্তু মার্কেটটা লিকুইড হবে। হ্যাঁ, তাহলে এখানে মনে করেন একটা গোল্ডের দোকানদার যে গোল্ড প্রসেস করে, ঠান্ডা মাথায় চিন্তা করেন, সে আপনার থেকে আজকে গোল্ডের অর্ডার নিলে 1 মাস পরে ডেলিভারি দিবে, এই 1 মাসের মধ্যে যদি গোল্ডের দাম বেড়ে যায় তাহলে কিন্তু তার বিশাল লস। তাহলে সে কিন্তু দাম বাড়লে লস, তাহলে সে এখানে এসে অপোজিট সেল পজিশনটা নেবে। আর দাম বাড়লে যাদের লাভ, যারা মনে করেন গোল্ডের দাম বাড়বে, তারা কিন্তু বাই পজিশন নেবে। তাহলে এভাবেই কিন্তু বাজারটা হয়। এরা আপনাদের সিম্পল প্রশ্নগুলো মনে যে কোশ্চেনগুলো সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে দুই ধরনের পার্টিসিপেন্ট আসছে, একটা হচ্ছে রিস্ক ম্যানেজ করতে আসবে, আর একটা হচ্ছে রিস্ক নিতে আসবে। হ্যাঁ, সেজন্য আমরা একটা স্লোগান বলি, এটা একটা এফআই এর একটা স্লোগান, কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ ইজ নট ফর ট্রেডিং কমোডিটিস, ফিজিক্যাল কমোডিটিস, ইজ ফর ট্রানজেক্টিং রিস্ক। এখানে রিস্ক ট্রেড হয়, নট, এখানে এটা ডিক্লাইন করেন, ডিনায়াল, ইয়েস। সো এখানে রিস্ক অ্যাভয়েডার্স এবং যারা রিস্ক হ্যাজার্স, তাদের মধ্যে যোগসূত্র করা রিস্কটা ট্রেড হচ্ছে। এক দেখেন, চিন্তা করেন, একটা গ্রুপ রিস্ক নিতে আসছে, আরেকটা গ্রুপ রিস্ক দিতে আসতেছে। রিস্কটা ম্যানেজ করতে আসছে কারা? হ্যাজাররা, যারা রিয়েলি কমোডিটির সাথে জড়িত। তারা কারা? রিস্ক কমোডিটি কোম্পানিজ, ফার্মার, এক্সপোর্টার, ইম্পোর্টার্স, কনজিউমার প্রোডিউস, আমি যে উদাহরণগুলো যে এতক্ষণ এসে বুঝে গেছেন। আর রিস্ক লাভার কারা? স্পেকুলেটর, যারা এখানে স্পেকুলেশন করতে আসবে, ডে টু ডে ট্রেড করতে আসবে। জেনারেল ইনভেস্টররা, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ফান্ডস, মিউচুয়াল ফান্ড, অ্যাসেট ম্যানেজার্স, বিগ ফান্ড। ঠিক আছে, কমোডিটি এক্সচেঞ্জ ইভলভ করতে গেলে আমাদেরকে রিটেলের বাইরে যেতে হবে, এখানে মিউচুয়াল ফান্ড যেতে হবে, বারবার অ্যাসেট ম্যানেজার ক্রিয়েট করতে হবে, মার্কেট ফর কম্পিটেন্স। তাহলে এখানে শুধু রিটেল দিয়ে মার্কেটটা কি হবে না, লিকুইড হবে না। তাহলে তারা বড় বড় ফান্ড করে এখানে স্পেকুলেট করতে আসবে, আরেকদিকে বড় বড় ফান্ড আসবে কি করার জন্য? হেজ করার জন্য। তাহলে এই দুইটা গ্রুপের মধ্যে কি কিন্তু আমরা কি করব? যোগসূত্র করব। আমরা কমোডিটি ট্রানজেক্ট করব না, উই ট্রানজেক্ট দ্য রিস্ক। থ্রু ট্রানজেক্টিং দিস রিস্ক, আমরা কমোডিটির সাথে রিলেটেড মানুষগুলোকে কি দিচ্ছি? তাদের রিস্ক ম্যানেজ করার সুযোগ দিচ্ছি, এবং বাজারের জন্য একটা প্রাইস ডিসকাভারি করে দিচ্ছি। এখন আমরা যদি গোল্ডের দাম বলি, বাজুস প্রাইস দিচ্ছে, 15 দিন পরে ডেলি দিচ্ছে, 7 দিন পরে দিচ্ছে, আমরা কেউ জানেন এই প্রাইসের সোর্স কি। আপনি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে আপনি গোল্ড কিনতে গেলে কিন্তু সরাসরি বলবে এমসিএক্স এর, লেট মি সি দ্য এমসিএক্স প্রাইস। আপনি যখন বেচতে যাবেন বলবে এমসিএক্স +100, আর যখন কিনতে যাবেন তখন বলবে এমসিএক্স +200। তাহলে মনে করেন এমসিএক্স বেচতে গেলে বলবে এমসিএক্স -100, কিনতে গেলে বলবে এমসিএক্স +200। তাহলে এমসিএক্স এর প্রাইসটা হচ্ছে একটা বেঞ্চমার্ক প্রাইস। ইন্ডিয়াতে যত গোল্ড বাই সেলস হচ্ছে, তাহলে এই কমোডিটি এক্সচেঞ্জ যখন লিকুইড হয় তখন তার কাজ কি? একটা বেঞ্চমার্ক প্রাইসিং করা। আমাদের দেশে আমরা যদি এক্সচেঞ্জ করতে পারি, সে আমরা মনে করেন পাকিস্তান, ওরা গমের প্রাইস, পাকিস্তান সরকার বলেছে গম এবং চাল স্টেপল ফুড, পুরো পাকিস্তানের ফিজিক্যাল মার্কেটে, স্পট মার্কেটে পিএমএক্স যে প্রাইসটা ডিসকভার করবে সেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরবে। আমার স্পট মার্কেটে যে ফিজিক্যাল মার্কেট আছে, ওখানে যে গম এবং চাল বাইসেল হবে, সেটা কিন্তু পিএমএক্স এর প্রাইস থেকে সূত্র ধরে হবে। আপনি ফিজিক্যাল মার্কেটে তো ডেফিনেটলি ওখানে সাথে ভ্যাট, ট্যাক্স, সিডি এগুলো যোগ হবে, কিন্তু আমার বেস প্রাইস থাকবে এক্সচেঞ্জেরটা। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারগুলা। তাহলে আপনারা মনে করেন যে দুবাইতে আপনারা গোল্ড কিনতে চান, অনেকে পরিচিত আছেন দুবাইতে গোল্ড কিনতে, তাদের দেখবেন তারা একটা পিডিতে দেখবেন এক্সচেঞ্জের প্রাইসটা দেখতে, দুবাই গোল্ড এক্সচেঞ্জের কমোডিটি এক্সচেঞ্জের প্রাইসটা দেখতেছে। প্রতি 1 ঘন্টা পর পর তারা প্রাইসটা আপডেট করতেছে, বা 15 মিনিট পর পর করতেছে স্পট প্রাইসটা। ওই স্পট প্রাইসটা তারা দেখে, স্পট মার্কেটের প্রাইসটা, ওখানে প্রাইসটা এক্সচেঞ্জ ডিসকভার করছে, ওই প্রাইসটাকে বেস লাইন ধরে তারা এখানে মেকিং চার্জ বা কাস্টম ডিউটি, ভ্যাট এগুলো এড করে আপনাকে কাস্টমারকে প্রাইসটা দিচ্ছে। তাহলে এইভাবেই প্রাইসটা ডিসকভার হচ্ছে থ্রু দ্য এক্সচেঞ্জ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন আপনারা। সময় খুব দ্রুত যাচ্ছে, এখন অনেক কিছু বাকি আছে, বোঝাতে চাচ্ছি অনেক কিছুই, কিন্তু সময় অ্যালাউ করছে না। সো এটা আমরা রিস্ক ম্যানেজমেন্ট কালচার কিভাবে হচ্ছে হ্যাজিং এর মাধ্যমে, এটা আমরা অলরেডি বলছি। এটা ফার্দার ডিসকাশনে আমরা কিছু কথা বলে রাখি, যেহেতু আমরা এখানে শেয়ার বাজারের সাথে জড়িত, যেহেতু আমরা এখানে কোনো কমোডিটি বাই সেল করছি না, এখানে শর্ট সেল বলতে কিছুই থাকবে না।
আমরা এখন শর্ট সেলে ভয় অনেকে ভীত, যেহেতু আমার কাছে আমার ফিজিক্যাল প্রোডাক্ট করছি না, আমি সেলার্সও বাজারে যেতে পারবো, কমোডিটি ডেরিভেটিভ মার্কেটে কোনো শর্ট সেল বলতে কোনো কিছু থাকবে না। মার্জিনটা আমরা বলে দিচ্ছি, এই মার্জিন বলতে কিন্তু আমরা মার্জিন লোন বোঝাচ্ছি না, এখানে মার্জিন বলতে আমরা আপফ্রন্ট মার্জিন বোঝাচ্ছি। এখানে ক্যাশ বেস মার্কেট, এটা আপনার এক্সপোজার বেস মার্কেট না, এখানে কোনো মার্জিন লোন এটা আমরা আইনে এখনো বলে নাই। আপনারা মার্জিন যেটা আপফ্রন্ট মার্জিন আমরা বলেছি 5%, 10% মার্জিন দিয়ে এক্সচেঞ্জে আপনারা কন্ট্রাক্টে পজিশন নেবেন, এবং কোন কমিডিটি কোন কন্ট্রাক্টে কতটুকু মার্জিন থাকবে সেটা এক্সচেঞ্জ কন্ট্রাক্টে বলে দিবে। কন্ট্রাক্টটা হচ্ছে একটা বাইবেলের মতো, কন্ট্রাক্টে সবকিছু বলা থাকবে। আর এক্সপায়ারি কমোডিটি আমরা আগেও বলেছি এটা কোনো ইনহেরেন্ট ভ্যালু নাই, এটা ডিপেন্ড করবে আরেকটা প্রোডাক্টের উপর, এবং যেটার প্রত্যেকটা কন্ট্রাক্ট একটা এক্সপায়ারেশন ডেট থাকবে। তাহলে আমরা নিচে একটু বলেছি when you buy 1 kg gold physically or 100 shares of a company, এটা একটু সরান তো। When you buy 1 kg gold physical or 100 share of a company in cash market or in equity cash market, you can hold it for a long time, whereas futures contract have a fixed time of period. এগুলো আমি আগে অলরেডি ডেসক্রাইব করেছি, প্রত্যেকটা কন্ট্রাক্টের কি থাকবে, একটা ফিক্সড টাইম পিরিয়ড থাকবে। আর এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আমি এটাকে ডেসক্রিপশনে গেলে এটা 1 ঘন্টা লেগে যাবে। এটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অফ কমোডিটি ডেরিভেটিভ মার্কেট, এটার জন্য আমরা একটা কমোডিটি ডেরিভেটিভ মার্কেট সম্বন্ধে 2টা প্রকাশনা আছে, আমি আপনাদেরকে বলে দিই। আমরা বাংলায় একটা খুব সুন্দর একটা প্রকাশনা করেছি, যেটা কমন ডেরিভেটিভ ইনসাইটস, যেটা বাংলায় বলা আছে, যেটা বেসিক এন্ট্রি লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বই। আপনারা যারা এন্ট্রি লেভেলের আছেন, এটা বাংলায় সুন্দর করে লেখা আছে, সিএসি থেকে বের করেছে। এটার পাওয়ার জন্য লিঙ্ক হচ্ছে সিএসি ওয়েবসাইটে গেলে শুরুতেই টিজারে দেখবেন কমন ডেরিভেটিভ ইনসাইট বইয়ের লিঙ্কটা দেওয়া আছে, কিভাবে কালেকশন করবেন, কোত্থেকে কালেকশন করবেন ওখানে ডিটেল বলা আছে। এবং এটা আশা করি যারা এন্ট্রি লেভেল তাদের জন্য খুব ভালো কাজ করবে। আর যারা ফিউচারে এটার উপর ক্যারিয়ার করতে চান, যারা অনেক এক্সপার্ট প্রফেশনাল যেতে চান এন্ট্রি লেভেলের পরে, আমরা এমসিএক্স এর সাথে জয়েন্টলি সিএসসি সার্টিফাইড কমোডিটি এক্সচেঞ্জ প্রফেশনাল সিসিপি একটা হ্যান্ডবুক করেছি, দ্যাটস এ ডিটেইল, দ্যাট ইজ ফর দ্য অ্যাডভান্স লেভেল, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবকিছু খুব ডিটেলে বলা আছে। এগুলোর জন্য আপনারা ওই 2টা আমাদের যে প্রকাশনা আছে সেগুলো আপনারা কালেকশন করতে পারেন। আর কমোডিটি রিসার্চ যে বাংলা বইটা, সেটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা চাইলে ওটা কালেকশন করতে পারেন, সিসি ওয়েবসাইটের মাধ্যমে রকমারিতে আছে, অ্যাভেলেবেল আছে। প্লাস হচ্ছে আরো লিঙ্ক এবং ফোন নাম্বার সবকিছু কিভাবে কালেকশন করবেন আমাদের ওয়েবসাইটে ফ্রন্টে টিজারে দেওয়া আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট হবে। একটা কথা আমি এখানে একটা কথা বলতে চাই, এই মার্কেটটাতে প্রাইস ম্যানিপুলেশনের সুযোগ জিরো ডেরিভেটিভ মার্কেটে, ওই দিক থেকে মার্কেটটা খুব সেফ। আবার আপনি যদি মনে করেন এই মার্কেটটা কিন্তু হাই রিস্ক জিরো সাম গেম, কেন? এই মার্কেটটা হচ্ছে অনেক কম্পিটেন্ট পিপল। আমরা ইন্ডিয়াতে ট্রেনিং এ ওরা আমাদের একটা কথা ক্লিয়ার করেছে, সেবিতে আমরা ট্রেনিং করেছি, এমসিএক্স এ ট্রেনিং করেছি, ব্রোকারে ট্রেনিং করেছি। দ্যাটস ওয়ান থিং দ্যাট, যে কেউ এসে আপনার ঘাড় মটকাতে এখানে পারবে না আনটিল আপনি যদি নিজের পায়ে কুড়াল না মারেন। কিভাবে সেটা? এখন মনে করেন আমরা রিসার্চ করে শেয়ার কিনছি, পাবলিক ডোমেনে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, দেখা যাচ্ছে ওটার দাম কমে যাচ্ছে। ইনফরমেশন বেস একটা মার্কেট হয়ে গেছে। ক্যাশ মার্কেট আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে এমনই। অনেকগুলো একসাথে বাই প্রেশার দিলে শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, অনেক সেল প্রেশার আসলে শেয়ারের দামটা কমে যাচ্ছে। এখানে কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। এখানে হচ্ছে আমরা আগেই বলেছি এটা একটা আন্ডারলাইং মার্কেট থাকবে। সে আমি বলে দিলাম আমার গোল্ড কন্ট্রাক্টটা উইল ফলো দ্য প্রাইস অফ শিকাগো কমেক্স। প্রত্যেকটা কমোডিটির জন্য একটা বেঞ্চমার্ক আছে, আপনারা যারা এটার সাথে জড়িত আপনারা নিশ্চয়ই জানবেন। সে আমি পাম অয়েলের কথা বললাম, পাম অয়েলের জন্য বেঞ্চমার্ক এক্সচেঞ্জ হচ্ছে বুরসা মালয়েশিয়া বারহাত, দ্যাট ইজ মালয়েশিয়া, বিএমডি। আমরা তাহলে ক্রুড অয়েল কন্ট্রাক্ট আমি বললাম আমি সেটেল করবো বিএমডি প্রাইস, বিএমডি স্টক প্রাইস অফ দ্যাট রিলেটেড কন্ট্রাক্ট, অফ দ্যাট সেম এক্সপায়ারি, অফ দ্যাট সেম ফাইনেস অফ কোয়ান্টিটি। বা কটনের জন্য আমি বললাম ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ অফ শিকাগো কমেক্স ইজ দ্য বেঞ্চমার্ক ফর দ্য কমেক্স কটন, আমরা ওটাতে সেটেল করব। তাহলে আমার ওটাই হচ্ছে কিন্তু আমার আন্ডারলাইং ভ্যালু। আমার লেফট হ্যান্ডে খেয়াল করেন, আমার এই আন্ডারলাইং মার্কেট, এটা সিএসি, এটা আইস বা কমেক্স বা বিএমডি, এটা যখন বাড়বে কমবে তখন এটা বাড়বে কমবে। আপনি যদি জোর করে এটাকে টেনে বাড়াতে চান, জোর করে এটাকে টেনে কমাতে চান, আপনি কিন্তু পারবেন না, কারণ ইনভেস্টাররা বেকুব না। এখানে কিন্তু একটা রেফারেন্স আমার প্রতি সেকেন্ডে কিন্তু আপ ডাউন করতেছে, যেট ইজ ভেরি লিকুইড। সো এখানে কেউ জোর করে প্রাইস ম্যানিপুলেট করার সুযোগটা লিটারালি জিরো। কিন্তু রিস্কটা কোথায়? আপনাকে কিন্তু কম্পিটেন্ট হইতে হবে। আপনাকে গ্লোবাল ট্রেন্ড, ফরেক্স রেট, ইন্টারন্যাশনাল প্রাইস ট্রেন্ড, জিওপলিটিক্যাল ইস্যু, ইকোনমিক ফ্যাক্টর, ওয়েদার কন্ডিশন, রিসেশন, ইনফ্লেশন, জিডিপি, হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, গ্রাফ অ্যানালাইসিস, এগুলো আপনাকে এক্সপার্ট হইতে হবে। প্রাইস ট্রেন্ডটা কোথায় যাচ্ছে,
আমার আপনি দেখবেন কমেক্সে শিকাগোতে দেখবেন গোল্ডের একসাথে 10টা কন্ট্রাক্ট ট্রেড হচ্ছে অন ডিফারেন্ট এক্সপায়ারি। এক একটার দাম দেখবেন এক এক রকম, একটা পার আউন্স $4,000 চলে, একটা $4,100 চলছে, আর একটা $4,200 চলছে ডিফারেন্ট এক্সপায়ারিতে। এখানে গেমটা হচ্ছে দ্যাট ইজ দ্য প্রজেকশন। এই প্রজেকশনটার ট্রেন্ডটা আপনাকে যদি বুঝতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনাকে স্ট্রং হতে হবে। আপনি যদি স্ট্রং হন তাহলে কিন্তু দেখেন আপনাকে এসে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আপনাকে রিসার্চ বেস হতে হবে, আপনাকে ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। দ্যাটস ওয়াই আমি একটু আগে একটা কথা বলেছিলাম, এই মার্কেটটা ইভলভ হতে হলে রিটেল ইনভেস্টরের থেকে আমাদের কম্পিটেন্ট অ্যাসেট ম্যানেজার ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে কিন্তু টোটাল মিউচুয়াল ফান্ড যে ইন্ডাস্ট্রি সেটি ইভলভ করেছে কিন্তু ডেরিভেটিভ মার্কেট, সেটা কমোডিটি অ্যান্ড ইকুইটি বোথ ইন্ডেক্স অ্যান্ড স্টক ডেরিভেটিভস। কিভাবে হয়েছে? থ্রু বিগ ফান্ড। আপনার রিটেলরা কিন্তু এটা করতে পারবে না, কারণ রিটেলদের লিমিটেশন আছে মার্কেটের উপর, এটা আমরা সবাই জানি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে স্ট্রং হতে হলে ইউ হ্যাভ টু বি গুড অ্যাসেট ম্যানেজার। ইফ ইউ হ্যাভ এ গুড অ্যাসেট মানে অ্যাসেট ম্যানেজমেন্ট স্কিল, ইফ ইউ হ্যাভ এ গুড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অন স্পেসিফিক কমোডিটি। এখানে আমরা কিন্তু শেয়ার বাজারে ফান্ডামেন্টাল কিন্তু একটা অল শেয়ারের জন্য আমরা জানি কিভাবে ব্যালেন্স শিট ডাইসেক্ট করবো, কিভাবে কোম্পানি ইনফরমেশন নিব, কিভাবে ফান্ডামেন্টালসটা করবো, কিভাবে গ্রাফ করবো। কিন্তু এখানে কিন্তু ফান্ডামেন্টালসটা গোল্ডের জন্য একরকম হবে, কটনের জন্য একরকম হবে, পামলের জন্য একরকম হবে, ডিফারেন্ট কমোডিটির জন্য ডিফারেন্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমার লোকাল কমোডিটি, আমি আলু ফিউচার চালু করলাম, আলুর বাজার আর গোল্ডের বাজার এক না, কটনের বাজার ক্রুড অয়েলের বাজার এক না। তাহলে আপনাকে ফান্ডামেন্টালি ইউ হ্যাভ টু ভেরি স্ট্রং। Trust me, if you are fundamentally strong, you have plenty of opportunities in this market to explore career করা। হ্যাঁ, so big opportunity when you know. If you don't know, information based market এটা না। অমুক ভাই অমুক শেয়ার কিনছে, এটার দাম বাড়বে, আমি কিনলাম, সরি। আপনাকে ফান্ডামেন্টালি ইউ হ্যাভ টু বি ভেরি কম্পিটেন্ট। ইফ ইউ আর ফান্ডামেন্টালি কম্পিটেন্ট, নোবডি ক্যান কাম এন্ড হার্ম ইউ। এটা আমাদেরকে বুঝতে হবে। সো এটা নিয়ে আমি আর আগাচ্ছি না। আর ব্রোকিং, কমোডিটি ডেরিভেটিভ ব্রোকার 3 ধরনের, এটাও আমি স্কিপ করে যাচ্ছি। ব্রোকার এখানে আমরা জানি এখানে ব্রোকার ডিলার এক ধরনের হয় ক্যাশ মার্কেটে, আর এখানে আমাদের ক্লিয়ারিং এর উপর ভিত্তি করে ব্রোকার প্রকারভেদ রেখেছি আমরা। এটা 2025-এ আমাদের কমোডিটি এক্সচেঞ্জ রুলসে বলা আছে, আপনারা রুলসে গিয়ে এটা দেখে নেবেন। ইন টার্মস অফ ক্লিয়ারিং, একটা ধরনের থাকবে যারা শুধু ট্রেড করতে পারবে, আরেকটা থাকবে সেলফ ক্লিয়ারিং করতে পারবে, আর একটা থাকবে ট্রেড এবং ক্লিয়ারিং দুইটাই করতে পারবে। তারা হচ্ছে যারা ট্রেডিং ব্রোকার তাদের ক্লিয়ারিংটা করবে, এবং যারা বড় ফান্ড যারা আছে ইনস্টিটিউশনাল ফরেন ইনভেস্টর, তাদের জন্য আমরা ক্লিয়ারিং প্রফেশনাল পার্টিসিপেন্ট হিসেবে আসার জন্য আইনের সুযোগ রেখেছি। এগুলোর ডিটেল কোর্সে আমরা হয়তো আপনারা আরো জানবেন, বা আমাদের রেগুলেশন করে নিলে, বা স্লাইডটা আপনারা, আমি একটু 10 সেকেন্ড সময় দিচ্ছি, স্লাইডটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নিলে আপনারা এই স্লাইড থেকে পড়লেই বুঝে যাবেন আসলে ব্রোকার এটা হচ্ছে যারা ব্রোকার হবেন। যারা ইনভেস্টর তাদের দেখার দরকার নেই, ব্রোকার কয় ধরনের এখানে বলা আছে। সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন ট্রেডিং আমরা আগে বলেছি, ট্রেডিং হচ্ছে সেম, ক্লিয়ারিংটা এক্সচেঞ্জ করবে, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং কাউন্টার পার্টি লাগবে। আর সেটেলমেন্ট হচ্ছে আমার 2 ধরনের, একটা ডেলি, যেটা আমি আগে বলেছি মার্ক টু মার্কেট, ওই যে বলেছিলাম, মনে করার চেষ্টা করেন, ডেলি আমার লাভ লোকসানটা একই দিন আমার ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। আর ফাইনাল সেটেলমেন্ট হচ্ছে আমার 2 ধরনের, আমি আগেও বলেছি, একটা হচ্ছে ক্যাশ সেটেল, আর একটা হচ্ছে সেটেল বা ডেলিভারি। তো আমরা শুরুতে ক্যাশ সেটেল কন্ট্রাক্ট দিয়ে চালু করছি। 6 মাস পরে আমার যে 6 মাসের কন্ট্রাক্ট যদি 6 মাস পরে আমি চাইলে ডেলিভারিতে সেটেল করতে পারবো, চাইলে ক্যাশও সেটেল করতে পারবো। এখানে আইনে এবং আমাদের সিসিপিতে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এগুলো সেটেলমেন্ট আমরা নর্মালি হাফ ডে পড়াই, তো সেটেলমেন্টে আমি ডিটেলে বেশি যাচ্ছি না। তো আপনারা এতটুকু জানেন যে ক্যাশ সেটেল এবং ডেলিভারি দুটোই সম্ভব, এবং ডেলিভারেবল কন্ট্রাক্টও যে আপনাকে ডেলিভারি নিতে হবে এমন কোনো অব্লিগেশন নাই। ডেলিভারেবল কন্ট্রাক্ট 1% কম ডেলিভারিতে সেটেল হয়। আর হচ্ছে ক্যাশ সেটেল তো ক্যাশেই সেটেল হবে। আমরা শুরুতে ক্যাশ সেটেলমেন্ট চালু করছি, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিতে সময় লেগেছে, যেমন ভারত ওদের 7 বছর 8 বছর ডেলিভারেবল কন্ট্রাক্টে যেতে লেগেছে। আমাদের টার্গেট হচ্ছে 3 ইয়ার্স, 3 ইয়ার্স এর মধ্যে ইনশাল্লাহ আমরা, বা 2 ইয়ার্স এর মধ্যে আমরা ডেলিভারি কন্ট্রাক্টে যাব। আর হচ্ছে আমরা কিছু স্টেপল ডেলিভারি আমরা শুরু থেকে চালু করার চিন্তা ভাবনা করছি, এটা আমাদের এমডি স্যারের একটা প্ল্যান আছে, আমরা এটা নিয়ে কাজ করছি, উইল লেট ইউ নো ইন ডিউ কোর্স। বাট শুরুতে আমরা ক্যাশ সেটেল কন্ট্রাক্টে চালু করতে যাচ্ছি। 3টা কমোডিটিস আমরা সিলেক্ট করেছি, কমিশন অনুমোদনের অপেক্ষায় আছে। দ্যাট ইজ পৃথিবীতে 99.99% এক্সচেঞ্জ বুলিয়ান প্রোডাক্ট দিয়ে শুরু করেছে। গোল্ডের কথা আমরা বলছি, যেহেতু গোল্ড হচ্ছে ভেরি ইজি টু আন্ডারস্টুড। আমরা প্রত্যেকে একটা কথা বলি, এমন কোনো কিছু দিয়ে শুরু করা যাবে না যেটা ফার্স্টে মানুষ বুঝবে না। তো গোল্ড হচ্ছে খুবই ইজি, যেটার ওয়ার্ল্ড ওয়াইড রেফারেন্স খুব ইজি বোঝা যায়, এবং এটা আদার ফর্ম অফ মানি, ইটস এ ভেরি গুড ইনভেস্টমেন্ট টুল। দ্যাটস ওয়াই আমরা গোল্ড দিয়ে পৃথিবীর 99.99% কমোডিটি এক্সচেঞ্জ, যেটা আমরা
মোর দেন 95 কমোডিটি এক্সচেঞ্জ এবং এশিয়ার 49 কমোডিটি এক্সচেঞ্জের উপর আমরা রিসার্চ করেছি। সবাই গোল্ড দিয়ে শুরু করেছে, সিলভার দিয়ে শুরু করেছে, দ্যাটস উই কান্ট বি অ্যান এক্সেপশন। বাংলাদেশ এক্সেপশন হতে পারবে না। আমরা সেজন্য গোল্ড এবং সিলভারের কন্ট্রাক্ট দিয়ে শুরু করার চেষ্টা করেছি এবং কমিশনের নির্দেশনা ছিল আমাদেরকে একটা অন্তত এগ্রি দিয়ে শুরু করার জন্য। সেজন্য আমরা ক্রুড পাম অয়েল বা সিপিও যেটা আমাদের টোটাল এডিবল কনজাম্পশনের মোর দেন 62% অ্যাজ পার দ্য 2024 ডাটা, সিডা ডাটা, আমরা সিপিও ক্রুড পাম অয়েলটা আমরা ইনক্লুড করেছি আমাদের ইনিশিয়াল প্রোডাক্ট হিসেবে। এই তিনটা গোল্ড, সিলভার, ক্রুড পাম অয়েল ইনিশিয়াল ক্যাশ সেটেল কন্ট্রাক্ট হিসেবে আমরা শুরু করার চেষ্টা করছি। সো ফাইনাল সেটেলমেন্ট আমার দুই ধরনের, ক্যাশ সেটেল আর সেটেল বা ডেলিভারি। এটা হচ্ছে ট্রেডিং ক্লিয়ার সেটেলমেন্ট অপারেশন। আর মার্জিনের কথা আমরা বলেছি, আপনারা একটা আপফ্রন্ট মার্জিন দিয়ে কিন্তু পজিশনটা নেবেন। আমি আগেও বলছি সেটা 5% হতে পারে, 10% হতে পারে। আপনাকে পুরো পোর্টফোলিওর টাকা দেওয়ার দরকার নেই। আপনি 2 লাখ টাকার গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিতে গেলে 5% মার্জিন দিয়ে কন্ট্রাক্টে বলা থেকে আপনি 5 দুগুণ 10,000 টাকা দিয়ে পজিশনটা নিতে পারতেছেন। লাভ বা লোকসানটা হবে কিন্তু 2 লাখ টাকার উপরে। এই কথাগুলো আমি আগে মেনি টাইমস বলেছি, আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। এখানে ডিফারেন্ট টাইপ অফ মার্জিন যেগুলো বলা আছে আমাদের সিসিপি তে যেগুলো ইনক্লুড করা হয়েছে, এটাও আমি স্কিপ করে যাচ্ছি, এগুলো আমাদের এখন বোঝার দরকার নেই, ইটস লং, আমরা এগুলো বুঝাই। ইউ আর অল ইনভাইটেড। আমরা আরো করব, সার্টিফিকেট কোর্স করব, ওপেন রোড শো করব, কিপ ইন টাচ উইথ সিএসসি, আরো ডিটেলে বুঝাবো। এগুলো বোঝার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, উই হ্যাভ অল টুলস আলহামদুলিল্লাহ। আমরা সবকিছুতে মোটামুটি রেডি করে ফেলেছি আপনাদের জন্য। জাস্ট কিপ ইন টাচ, আমরা সবকিছুর উপরে ইয়ে করবো। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমি বারবার বলছি, যারা এখানে অ্যাসেট ম্যানেজার হিসেবে, আমরা বাংলাদেশে 500 ভালো অ্যাসেট ম্যানেজার থাকলে এই মার্কেট 2 মাসের মধ্যে লিকুইড হয়ে যাবে, ট্রাস্ট মি। যারা মার্কেট বুঝবে, এই জন্য আমরা যারা এইখানে ক্যারিয়ার করতে চান, ইউ আর অল ইনভাইটেড। আপনারা এখানে আরো ডিটেলে যান, গ্লোবালি যে ইয়াগুলো পড়েন, আমাদের সিসিপি সার্টিফাইড প্রফেশনাল যেটা আমরা হ্যান্ডবুক করেছি সেটা পড়েন, আমাদের বেসিক লার্নিং যেটা বাংলায় করেছি সেটাও পড়েন এবং কোর্সগুলো করেন। আশা করি ইনশাল্লাহ উইল হ্যাভ এ গুড প্রসপেক্ট ইন দিস মার্কেট ইনশাল্লাহ। হ্যাঁ, আর সেটেলমেন্ট প্রসেস আমরা যেটা একটু আগে বলেছি, আমরা এক স্লাইডে আনার চেষ্টা করেছি, দ্যাট ইজ ডেইলি সেটেলমেন্ট। আপনি আপফ্রন্ট মার্জিন দিবেন, ইনিশিয়াল মার্জিন, যেটা ভ্যালুয়েটেড রিস্কের উপর বাড়বে কমবে, সেটাও আমরা এখন ডেসক্রাইবে যাচ্ছি না। হোয়াট ইজ ওয়্যার, দ্যাট ইজ এ টেকনোলজি যেটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, কমপ্লাইড বাই দ্য আইসকো নর্মস, আইসকো প্রিন্সিপাল। ইনিশিয়াল মার্জিনটা বেসিক্যালি ভোলাটাইল থাকবে। আমি একটু করে বলে দিই, সেটা হচ্ছে মার্জিনটা কিন্তু আপনার ভোলাটাইল থাকবে। কিভাবে? সেই মনে করেন 10টার সময় আমি পজিশন নিলাম 2 লাখ টাকায়, 12টার সময় এটার দাম হয়ে গেল 2,10,000 টাকা। তাহলে আমার ডাইনামিক মার্জিনিং সিএসি আমরা করেছি। আমরা কেন বলছি আমাদের সিসিপিটা গ্লোবাল স্ট্যান্ডার্ড? এই জন্যই বলছি, আমরা যেটা করেছি, আমরা ডাইনামিক মার্জিনিং সিস্টেম করেছি টু ম্যানেজ দ্য রিস্ক। কিভাবে? আমরা 5% মার্জিন ফিক্স করে দিয়েছি কন্ট্রাক্টে। একটু বোঝার চেষ্টা করেন, 10টার সময় একটা এক্স ক্লায়েন্ট পজিশন নিল 2 লাখ টাকা তখন চলছে, 12টার সময় এটার দাম হয়ে গেল 2,10,000 টাকা। তাহলে আমার 5% মার্জিন লাইবিলিটি কিন্তু 12টার সময় বেড়ে গেল। তাহলে আমি যে 10টার সময় পজিশনটা নিয়েছিলাম, আমার মার্জিন লাইবিলিটি কিন্তু অটোমেটিক সিস্টেম বুক করে ফেলবে 12টার সময় যে রেট হবে সেটার উপর। আমি দিন শেষ পর্যন্ত কিন্তু ওই 2 লাখ টাকা মার্জিন আমার থাকবে না, 2 লাখ টাকার উপর মার্জিন আমার থাকবে না। ডাইনামিক্যালি কন্ট্রাক্টের প্রাইস যত চেঞ্জ হবে, আমার মার্জিন লাইবিলিটিও কিন্তু তত বাড়বে বা কমবে। 2 লাখ টাকাটা কমে 1,90,000 হলে আমার মার্জিন রিলিজ হবে। আবার এটা কিন্তু রিয়েল টাইমে বুক হবে আপনার ব্রোকার অ্যাকাউন্টে, সেটেলমেন্ট অ্যাকাউন্টে রিয়েল টাইম বুক হতে থাকবে। এটা রিয়েল টাইম সিসিপি থেকে করবে। এবং আপনাকে ব্রোকারকে কি করতে হবে, অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট মার্জিনটা কি করতে হবে, অ্যাভেলেবল করতে হবে ক্যাশ। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা পজিশন নিচ্ছেন, আপনার চিন্তা করলেন যে আমি 2 লাখ টাকার পজিশন নিলাম, 5% করে গোল্ডের কন্ট্রাক্ট 10,000 টাকা। আপনার চিন্তা করার কোনো কারণ নয় যে আমার মার্জিন লাইবিলিটি 10,000 টাকাই থাকবে। সেটা 10,000 থেকে 9,000 হতে পারে, 12,000 হতে পারে, 11 যেতে পারে সেম ডেতে, কিন্তু এটা রিয়েল টাইমে বুক হবে। দিন শেষে ওডি সামারিতে আপনাকে সামারি দেওয়া হবে এবং আপনার যে লাভ বা লোকসান, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে মার্জিন যেটা রিয়েল টাইমে বুক হবে, আর লাভ বা লোকসানটা থ্রু এ ব্রোকার অ্যাকাউন্ট আপনার কাছে চলে যাবে। তো দ্যাট ইজ সিস্টেম। আমরা বলেছি মার্জিন মার্ক টু মার্কেট, যেটা এতক্ষণ আমি ডেসক্রাইব করলাম, যেটা দিন শেষে হবে লাভ বা লোকসান, ক্রেডিট ডেবিটের কথা বললাম। আর ফান্ড পেইন পে আউট হবে স্বাভাবিকভাবে পরের দিন ট্রেড শুরুর আগে T+1। আমরা T+1 কেন বলছি এটাকে, এটা T0 তে আমরা তো এটা রাউন্ড দ্য ক্লক ট্রেড হবে, সেই কথাটা আমি পরে ডিসক্রাইব করছি। সো এটা অটোমেটিক্যালি পরের দিন ট্রেড শুরু হওয়ার আগে আপনার ব্রোকারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর আপনার এডিশনাল বা আদার অ্যাপ্লিকেবল মার্জিনও থাকতে পারে মার্কেট ভলাটিলিটির উপর ভিত্তি করে। আমরা বললাম যে ইনিশিয়াল মার্জিন 5%, আবার চিন্তা করলাম যে এক্সচেঞ্জ মনে করছে গোল্ডের প্রাইস অনেক কম বেড়ে যেতে পারে, মার্জিন লাইবিলিটি আমার বেড়ে যেতে পারে, সেজন্য আমরা একটা এডিশনাল 1% মার্জিনও কিন্তু অ্যাপ্লিকেবল করতে পারি। সো ইট অল ডিপেন্ডস অন দ্য রেগুলেশন। এগুলো কন্ট্রাক্টে বলা থাকবে, এগুলো নিয়ে আপনাদের বেশি মাথা ব্যথার দরকার নেই, এগুলো সব এক্সচেঞ্জের মাথা ব্যথা। কোনটা লাইবিলিটি মার্কেট কোন দিকে যাবে, ওগুলো এক্সচেঞ্জ সিলেক্ট করবে।
আর হচ্ছে এই যে সেটেলমেন্ট সাইকেল আমরা বলে দিচ্ছি, T0 তে ট্রেড করবেন, পেমেন্ট T1 হবে, রিসিভ এট T1। আর T1 এ আমরা বলছি কারণ হচ্ছে রাউন্ড দ্য ক্লক রাত 12টা যদি ট্রেড শেষ হয় এটা অটোমেটিক্যালি T1 হয়ে যাবে, আলটিমেটলি এটা সেম ডেতে হবে ক্রেডিট ডেবিটটা। সো এখানে আমরা ব্রোকারদের জন্য একটা করেছি, যেটা হচ্ছে আপনার ক্লিয়ারিং ব্যাংক, সেটেলমেন্ট অ্যাকাউন্ট, ব্রোকার অ্যাকাউন্ট, এগুলো থেকে অটোমেটিক্যালি ফান্ড ডেবিট বা ক্রেডিট হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য মার্ক টু মার্কেট প্রসেসটা আমরা এখানে একটু বলার চেষ্টা করেছি। যতক্ষণ আমরা বললাম যে একটা ইওডি লস, নোশনাল প্রফিট অর লস, যেটা থাকবে বোথ নোশনাল আর রিয়েলাইজ। নোশনাল বলতে আমরা বোঝাচ্ছি যেটা আপনার প্রফিট, আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করেন নাই বা পজিশনটা, তো সেটাও কিন্তু পজিশন ওপেন থাকলো। আমরা একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে আমি কোম্পানির শেয়ার কিনলে কিন্তু আমি যদি বেচি বা না কিনিও স্টিল কিন্তু আমার শেয়ারটা কি হবে, প্রফিট বা লস কিন্তু আমি ইকুইটি মার্কেটে যতক্ষণ আমি বিক্রি করে বেরোবো না ততক্ষণ লাভ লোকসান করতে পারবো না, কিন্তু এখানে আমার পজিশন ওপেন থাকলেও কিন্তু আমি নোশনাল প্রফিট বা লসটা ডেইলি গেইন বা লস করতে পারবো। দ্যাট ইজ কল্ড মার্ক টু মার্কেট। আর আমার রিস্ক ম্যানেজমেন্ট, আমাদের যে সিএসএ যে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম করেছি, এখানে আমরা অ্যালার্ট ম্যানেজমেন্ট রেখেছি। এটা 100% সিএমই এবং এমসিএক্স এবং আইএসও স্ট্যান্ডার্ড। আমরা এখানে পজিশন লিমিট ইমপ্লিমেন্ট করেছি, অ্যালার্ট ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করেছি, মার্জিন ম্যানেজমেন্ট এবং ইন্টারডে মনিটরিং সবকিছুই আমাদের সিসিপিতে ইমপ্লিমেন্টেড করা আছে। এবং এটা ব্রোকারদেরকে আপনারা জানবেন, আপনারা যে মার্জিন ব্রোকারের মাধ্যমে দিবেন সেখানে স্বয়ংক্রিয় অ্যালার্ট আছে সিস্টেম থেকে, সেটাও আমরা মনে হয় এগুলো আর বোঝার দরকার নেই, আমরা বেসিকটা বলার চেষ্টা করেছি। আর এটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ডের কথা আমরা এখানে বলেছি। কোলাটারাল ডিপোজিট, আমরা এখানে আপনাদেরকে ব্রোকারদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা এখানে যে মার্জিনটা এক্সচেঞ্জে অ্যাভেলেবল করবেন, সে আপনি 100 টাকা এক্সচেঞ্জকে আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে দিলেন, এখানে কিন্তু 20% রিস্ক ম্যানেজমেন্টের জন্য মেনটেন্যান্স মার্জিন হিসেবে ব্লক করা থাকবে। তাহলে আপনি যদি প্রত্যেকদিন আজকে সকালবেলা মনে করেন আপনি 1 কোটি টাকা আপনার মার্জিন অ্যাকাউন্টে অ্যাভেলেবল করলেন, সেখানে কিন্তু আপনি আপনার ক্লায়েন্ট এক্সপোজার পাবে 80 লাখ টাকার, 20% মেনটেন্যান্স মার্জিন হিসেবে অটোমেটিক এক্সচেঞ্জ এটা ব্লক থাকবে। কিন্তু ওই যে 80 লাখ টাকা কেন পাবেন, এবং ওই 80 লাখ টাকা কিন্তু যেটা পাবেন সেটা কিন্তু আপনি 20 গুণ বা 30 গুণ, যেটা আমরা বলেছিলাম যে আপনি পুরা টাকা দিয়ে আপনাকে পজিশনটা নিতে হবে না, আপনাকে পজিশন নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 5% বা 3% বা 4% একটা আপফ্রন্ট একটা মার্জিন দিয়ে কিন্তু আপনি পজিশনটা নিতে পারবেন। সো দ্যাট ইজ অল। আর হচ্ছে আমাদের ব্রোকারদের জন্য যে ফি গুলো আছে সেগুলো আমরা পরে ইয়াতে বলে দিব। আর এখানে কমোডিটি ক্লায়েন্ট অনবোর্ডিং প্রসেস, এটি ইকুইটি মার্কেটের মধ্যে আপনারা যারা ক্লায়েন্ট হতে চান সেম বিও অ্যাকাউন্ট খুলবেন ব্রোকার কমোডিটি ডেরিভেটিভ ব্রোকারের মাধ্যমে। এক্সিস্টিং সব ব্রোকার কিন্তু কমোডিটি ব্রোকারিং সার্ভিস দিতে পারবে না। ব্রোকিং সার্ভিস কিন্তু যারা কমোডিটি ব্রোকার হিসেবে সিএসসি তে এনরোল হতে হবে, কমিশনে রেজিস্টার হতে পারবে, তারপর আপনারা মার্কেটে জেনে যাবেন অলরেডি ব্রোকার এনরোলমেন্ট প্রসেস চলমান, কমিশনের অনুমোদন অপেক্ষায় আছে। আপনারা এখন যেভাবে একটা ডেজিগনেটেড ফর্মে খুলছেন সেভাবে খুলবেন। ডিফারেন্সটা হচ্ছে আপনাদের সিডিবিএল এখন আপনাদের ডাটাগুলো স্টোর থাকে আর এখানে সিসিপিতে থাকবে, সিডিবিএল এর কোনো ইয়াটা এখানে থাকবে না, সিসিপিতেই থাকবে। সিসিপিটা হচ্ছে সিএসসির একটা সিস্টেম। আমরা আমরা যেটা সিসিপিটা যেটা আমরা করেছি দ্যাট ইজ, আমরা আবার বলছি দ্যাট ইজ গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং এটা খুব কম্পিটেন্ট একটা সিসিপি। ইনশাল্লাহ আমরা লাইভে গেলে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। আমাদের বোর্ডের এমডি স্যারের এবং আমাদের টিমের অনেক হার্ডওয়ার্ক এটার পিছনে আছে, আশা করি ভালো কিছু একটা হবে। আর এই জিনিসগুলো আপনাদের ক্লায়েন্ট অনবোর্ডিং এর জন্য লাগবে, যেটা 2025-এর কমোডিটি এক্সচেঞ্জ রেগুলেশন, যেটা আমাদের ওয়েবসাইটে আছে, গুগলে আছে, সব জায়গায় আছে, ওখানেও আপনারা ডিটেল আপনারা ফর্ম সহ সবকিছু জেনে নিতে পারবেন। আর এটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা আনটেপড অপরচুনিটি। বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট আমরা অনেক বেশি আশা আমরা করছি, যেহেতু এটা লার্জ, এটা 18-20 কোটি মানুষের একটা বাজার। পৃথিবীতে গ্লোবালি কমোডিটি এক্সচেঞ্জ লিকুইড হয়েছে, যেখানে বিগ কনজিউমার বেস আছে। আপনি ভারতের কথা করেন, বিগ প্রিভিলেন্স অফ কমোডিটি এক্সচেঞ্জ কেন হয়েছে? ডিউ টু দ্য বিগ কনজিউমার বেস। উই হ্যাভ অনলি 5 মিনিটস লেফট, আমরা খুব কুইকলি যাচ্ছি। আর মার্কেট স্ট্রাকচার বাংলাদেশে কিন্তু ভ্যালু চেইনের রিস্কটা অনেক বেশি। আমরা যারা কমোডিটি সাথে স্টেক হোল্ডার আছি, আমাদের কৃষক ভাইরা যারা আছেন, আমরা বলছি না যে শুরুতেই আমরা স্ট্যাপেলের জন্য বা ফার্মিং এর জন্য ইয়ে করতে পারবো, বাট দেখেন পাকিস্তান 14-15 বছরের মধ্যে দে বিকাম বেঞ্চমার্ক ফর দ্য স্ট্যাপল কমোডিটিস। সো বাংলাদেশ উইল নট বি এন এক্সেপশন। ভ্যালু চেইন যারা আছে তাদেরকে স্ট্রেংথেন করার জন্য আমরা অলরেডি কিন্তু পাম অয়েল নিয়ে কিন্তু ইনিশিয়ালি কাজ করছি, দ্যাটস দ্য বিগ থিং। সো আমরা ভ্যালু চেইন পার্টিসিপেন্টদের জন্য আমরা আশা করি একটা ভালো একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে পারবো, এবং এটা ভেরি গুড অপরচুনিটি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেখানে অলরেডি অনেক ফরেন কোম্পানি কিন্তু আমাদের কাছে অ্যাপ্রোচ করেছেন টু ডু সাম গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইন দ্য কমোডিটি সেক্টর। সো বাংলাদেশের জন্য এটা সম্ভাবনা অনেক।
আমরা IMF এর প্রজেকশন বলি 16.7% to 17% turnover is a big thing of the global. If Bangladesh can join in the commodity derivative market, so it's a big opportunity for us. Please bear with us. আর হচ্ছে it's not working. কাজ করছে না। সরি, আমি পরের স্লাইডে যেতে পারছি না। না, সাউন্ড যাচ্ছে, পরের স্লাইডে যাচ্ছে না। সরি, আমি পরের স্লাইডে যাচ্ছি। আসলে কোথাও মাউস দিয়ে করো। ওকে, আমরা আপনাদেরকে এখানে একটা ডেটা দিচ্ছি। আমরা যে কমোডিটি গুলো টার্গেট করেছি আমাদের ফার্স্ট পেজে, যেমন বাংলাদেশে দেখেন আমরা জিডিপি দেখেছি, প্রজেক্টেড জিডিপি 5.0 IMF এর যে প্রজেকশন, এবং বর্তমানে হচ্ছে 475। আর অ্যানুয়াল কনজাম্পশন আমরা যে পাম অয়েল দেখেন, আমরা 21 লাখ মেট্রিক টন USDA 2025 ডাটা অনুযায়ী আমরা গ্লোবাল টপ 10 এর মধ্যে আছি। এবং কটনে দেখেন 8.2 বিলিয়ন বাইচ। আপনারা জানেন আমাদের যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি, এটার বিগ ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা হচ্ছে কটন, দ্যাট ইজ গ্লোবালি টপ 5। আমরা ইম্পোর্ট করি, আমরা ইম্পোর্টারের মধ্যে, এবং কটন আমাদের দেশে কিন্তু আমরা একসময় সারপ্লাস এক্সপোর্ট করতাম, আর এখন আমরা মধ্যে 95% কিন্তু আমরা ইম্পোর্ট করছি, যেটার পিছনে আমাদের যে ডিমান্ড বেড়েছে সেটাও একটা কারণ। আবার আরেকটা কারণ হচ্ছে আমাদের যে কটন চাষটা আমার ড্রাস্টিক্যালি মোর দেন 81% ফল করেছে ইন লাস্ট ডিকেড। সো এখানেও একটা হেজিং ডিউ টু দ্য রিস্ক ম্যানেজমেন্ট কালচার, কারণ আমাদের কটন চাষারা কিন্তু হার্ভেস্টিং সিজনে খুব কম দাম পান ডিউ টু দ্য গ্লোবাল পলিটিক্স। ওনাদের হার্ভেস্টিং, বাংলাদেশের হার্ভেস্টিং সিজনে গ্লোবালি দামটা কমায় দেয়। সো এটার জন্য আমরা যদি কটন চাষিদের একটা ভালো হেজিং টুল দিতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি কটন চাষে আমরা আগে আসতে পারবো, যেটি ইন্ডিয়াতে একটা কটন চাষের বিশাল রেভলিউশন হয়েছে থ্রু MCX কটন ফিউচার্স। এবং আমরা গোল্ড দেখেন, যেটা 30 মেট্রিক টন একটা গোল্ড পলিসি 2021 অনুযায়ী। এবং ক্রুড অয়েল আমাদের, যেটা ক্রুড অয়েল এখন আমাদের স্পট মার্কেট প্রাইসটা ফিক্সড, যেটা এখন ভোলাটাইল হবে। ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস আমাদের টার্গেট আছে অ্যাজ এ সেকেন্ড ও থার্ড ফিক্স, যেটা 2.3 লাখ ব্যারেলস পার ডে আমরা কনজিউম করছি অ্যাজ পার স্টেটার ডাটা 2024। সো দ্যাট ইজ এ বিগ অপরচুনিটি ইন টার্মস অফ কনজাম্পশন এন্ড এভরিথিং ফর স্টাডি হয়ে। সো এটা আমাদের কমোডিটি মার্কেটে আমরা যেহেতু একটা আনস্টেবল কমোডিটি প্রাইস আমরা সবাই জানি, কমোডিটি এক্সচেঞ্জ ইমপ্লিমেন্ট হলে আনস্টেবল কমোডিটি প্রাইসের ক্ষেত্রে উই ক্যান হ্যাভ এ বিগ রেভুলেশন ইনশাল্লাহ। সেটা তো ডে ওয়ানে হবে না, আস্তে আস্তে আমরা এটাতে যেতে পারবো, এবং জিডিপি এবং মার্কেট পার্টিসিপেট আমরা সব জায়গায় একটা ভালো আমরা স্বাক্ষর রাখতে পারবো। ইন টার্মস অফ এ ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অপরচুনিটি, আপনারা যারা ইনভেস্টর আছেন, মেইন থিং হচ্ছে উই আর গেটিং টায়ার্ড অফ সিঙ্গেল প্রোডাক্ট। পৃথিবীতে আপনি এই মুহূর্তে আমার মনে হয় না পৃথিবীতে কোথাও ক্যাপিটাল মার্কেট আছে যেখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে ট্রেড হচ্ছে। আমি আফ্রিকান রিজনের কথা জানি না, আপনি যদি এশিয়া, সাউথ এশিয়া এসব জায়গায় যান, মাল্টিপল প্রোডাক্ট, আপনার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ গুলো ETF আছে, যেমন গোল্ড ETF অনেক জায়গায় আছে। তারপর ডেরিভেটিভ তো আমার মনে হয় সব জায়গায় আছে। আমরা যে WF এর ফুল মেম্বার CSC, আমরা WF এর যে ডাটাগুলো ফিল আপ করি, দেন উই ফিল ভেরি ইল হার্টেড যে ওনারা ডেরিভেটিভটা লিখেই দেন, কমোডিটি, স্টক, ইন্ডেক্স। পৃথিবীতে আমরা যখন তখন সব মেম্বারের ডাটা দেখার আমরা সুযোগ পাই। যেহেতু WF আমরা যখন অ্যানুয়ালি ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জে বা ইউনাইটেড স্টেটস সাস্টেনেবল স্টক এক্সচেঞ্জের ইনিশিয়েটিভ আমরা যখন যাই, যখন আমরা দেখি যে প্রত্যেকটা দেশে কিন্তু ডেরিভেটিভ চালু আছে, কিন্তু আমাদের দেশে আমরা চালু করতে পারি না। সো আওয়ার ইনভেস্টর হ্যাভিং বিগ এনথুজিয়াজম, যেটা আমরা আজকে দেখেছি, আমরা একদিনের নোটিসে আমরা 500 পার্টিসিপেন্ট পেয়েছি। সো মানুষের মধ্যে কিন্তু অ্যাপিটাইট আছে, পিপল আর লুকিং ফর আ ডাইভার্সিফিকেশন। উই আর গেটিং টায়ার্ড অফ এন ইকুইটি ক্যাশ মার্কেট। ডেফিনেটলি ইকুইটি ক্যাশ মার্কেট আমাদের লাগবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ন্যাশনাল ইকোনমি, এটা খুবই দরকার। এটাকে ডিপ্লয়মেন্টে আমাদের ভালো করতে হবে, এটাতে কোনো ডাউট নাই, কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডেরিভেটিভ প্রোডাক্ট আমরা যাতে আনতে পারি, সবাই দোয়া করবেন, আমরা একসাথে কাজ করলে সে ডেরিভেটিভ আসবে, এবং আমরা একটা বিশাল একটা রেগুলেশন বাংলাদেশে ডেরিভেটিভ আসলে ইনশাল্লাহ হবে ক্যাপিটাল মার্কেটে, স্পেশালি ফর দ্য ফিজিক্যাল মার্কেট। ন্যাশনাল লেভেলে যদি লাভ চান, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর ফর দ্য ফিজিক্যাল মার্কেট, কমোডিটি ভ্যালু চেইন স্টেক হোল্ডার পার্টিসিপেন্ট, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের ইনভেস্টরদের জন্য কিন্তু একটা বিশাল পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের একটা অপরচুনিটি এখানে ক্রিয়েট হবে। সো দেখেন আমরা ভলিউম অফ রিজিওনাল এক্সচেঞ্জে কি পরিমাণ ভলিউম হচ্ছে সেটা দেখিয়েছি। আর হচ্ছে দেখেন, আমি একটু আগে বলেছিলাম MCX এর 2025-26 যারা আমাদের কনসার্ন করছেন, 26,080, দ্যাট ইজ $26 বিলিয়ন per day average daily turnover. I don't know, that doesn't come in my calculator. Huge volume. আমরা পাকিস্তানে দেখেছি 179, is much lesser economy in terms of GDP, আমাদের থেকে অনেক পিছনে আছে, 400 বিলিয়নের কাছাকাছি জিডিপি, ওয়ারেস আমাদের 475, এবং আমাদের 511 হচ্ছে প্রজেক্টেড। এই জিডিপি দেশেও কিন্তু 179 মিলিয়ন তারা ডেলি ট্রেড করছে, যার মধ্যে দেখেন 62.9% কিন্তু গোল্ড কন্ট্রাক্ট থেকে তারা ট্রেড করছে, ভেরি লিকুইড গোল্ড কন্ট্রাক্ট মার্কেট। এবং MCX এ দেখেন বুলিয়ন কন্ট্রাক্টে 57% তাদের টোটাল 26 বিলিয়নের যে টার্নওভার।
দ্যাট ইজ হিউজ। আপনি হাইলি স্পেকুলেটিভ মার্কেট। এখানে এগুলো হচ্ছে আমাদের জন্য মোটিভেশন। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া করতে পারলে আমরা কেন করতে পারবো না? সো উই হ্যাভ এ বিগ প্রসপেক্ট ইনশাল্লাহ। আমরা তার প্রতি সত্য হচ্ছে আমাদেরকে প্রপারলি আগাইতে হবে। আমরা এক্সচেঞ্জ থেকে 100% চেষ্টা করছি আপনাদেরকে ইনক্লুড করার জন্য, ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমাদের যে এক্সচেঞ্জ সিস্টেম সেটা গাইডেড বাই দ্য লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ, দ্যাট ইজ MIT। আমরা অপারেটিং সিস্টেম যেটা দিচ্ছি, যেটা পরে কাস্টমাইজ করার সুযোগ থাকবে, দ্যাট ইজ ইন্টেলেক্ট অ্যারেনা। এবং আমাদের যে সিসিপি সেটা চেল্লা সফট থেকে আমরা সব ধরনের প্যারামিটার ফলোইং দ্য আইসকু প্রিন্সিপাল আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ উই হ্যাভ এ গুড প্রসপেক্ট অফ দিস মার্কেট ইনশাল্লাহ ইন ফিউচার। এবং পাকিস্তানের সাথে কম্পারিজন করেছি জাস্ট ফর ইউর মোটিভেশন। দেখেন পাকিস্তানের জিডিপি দেখেন 407, আমাদের 458, যেটা 475 ইনফ্যাক্ট এখন। আর ওদের কাছে দেখেন ইকুইটি, ETF, ডেপ, ডেরিভেটিভ সবকিছু আছে, আর আমাদের শুধু ইকুইটি অ্যান্ড বন্ড মার্কেট, ডেপ ছাড়া আর কিছুই নেই। পাকিস্তানের দেখেন 163.9 মিলিয়ন হচ্ছে তাদের শুধু ডেরিভেটিভ মার্কেটের টার্নওভার, আর আমাদের হচ্ছে 42.2 মিলিয়ন। আর হচ্ছে আমাদের ডেরিভেটিভ মার্কেট আমরা এখনো চালু করতে পারিনি। সো দ্যাট ইজ এ বিগ, আমি মোটিভেশন বলবো, এটাকে আমি নেগেটিভ বলবো না। আমাদের ইনশাল্লাহ ভালো অপরচুনিটি আছে, উই শুড গেট রেডি ফর দ্যাট। আমি আবার বলছি দ্যাট ইজ এ বিগ অপরচুনিটি। এবং আমরা ইনিশিয়ালি কি প্রোডাক্ট, আপনাদের অনেকের প্রশ্ন থাকে, আমি শিওর এই প্রশ্নটা আমরা পেয়েছি, কি দিয়ে শুরু করতে চাই। আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়েছি, দ্যাট ইজ 10 years প্ল্যান ফলোইং দ্য কমিশনস গাইডলাইন। আমরা কমিশন থেকে গাইডলাইন যেটা 24-এর আগে পেয়েছিলাম, যে আমাদের 3 ফেজে করার জন্য, যেটা ইন্ডিয়া থেকে সব জায়গায় এভাবে হয়, আমাদের রেগুলেশনে বলা আছে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এমনি এমনি আসবে না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের কমিশনকে রেশনাল দিতে হবে। রেশনাল মানে এখানে আমার প্রাইমারি স্টাডি, সেকেন্ডারি স্টাডি ইনক্লুড থাকতে হবে। প্রাইমারি স্টাডিটা হচ্ছে আমার এম্পিরিক্যাল ডাটা যেগুলো আছে, এগুলোকে আমার ফিজিক্যাল এভিডেন্স দিয়ে আমার কমিশনকে বলতে হবে যে গোল্ড, সিলভার এবং সিপিএ ওটা আমার হলে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক কি পজিটিভ ইম্প্যাক্ট আছে বাংলাদেশের উপর, সেটা আমাদেরকে দিতে হবে। সো আমরা MCX এর সাথে জয়েন্টলি টোটাল 60টা প্রোডাক্টের উপর অলরেডি ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করেছি। আমি উপরে বলেছি দ্যাট ইজ গোল্ড, সিলভার, সিপিও, পাম অয়েল, কপার, রিফাইন্ড সয়েল, RSO অ্যান্ড কটন। এবং আমাদের আন্ডারগোয়িং ফিজিবিলিটি স্টাডি চালু আছে রাইস, অ্যালুমিনিয়াম, এনার্জি, দ্যাট ইজ ন্যাচারাল গ্যাসের উপর। এবং ইন্ডিয়া রিসেন্টলি ইলেকট্রিসিটির ফিউচার্স চালু করেছে, যেটা অনেক ভালো, তারা রেজাল্ট পাচ্ছে। আমরাও সেটা চিন্তা করছি ফিজিবিলিটি স্টাডি করার জন্য। কিন্তু আমাদের এটার জন্য ফ্রি ফ্লোট হতে হবে স্পট মার্কেট প্রাইস গভর্নমেন্ট লেভেল থেকে। ফ্রি ফ্লোট না হলে, ফিজিক্যাল মার্কেট ভলাটিলিটি না থাকলে ফিউচার্স মার্কেটে লিকুইডিটি আসবে না। সো আমরা যেটা 10 years যেটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়েছি, সেখানে উই হ্যাভ বেসিক্যালি 10 কমোডিটিস। ফার্স্ট ফেজে আমরা চিন্তা করছি ইনশাল্লাহ গোল্ড, সিলভার, সিপিও, অ্যাজ আই টোল্ড ইউ। সেকেন্ড ফেজে আমরা চিন্তা করছি কটন, কপার অ্যান্ড ক্রুড অয়েল চালু করার জন্য। That is after 2 years of launching, and on the 5th year of launching we have a third phase of products, that is rice, aluminium, wheat, natural gas. So প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে আমাদের rational feasibility study থাকবে। Upon the approval of the commission we will design the contract of this commodities, এবং যে কন্ট্রাক্টটা বাজারে আপনাদেরকে ট্রেড করার জন্য আমরা অ্যাভেলেবল করব। So thank you so much for your patience hearing. I don't know whether I was so boring for last 1 hour and 15 minutes. আমরা একটা কন্ট্রাক্ট দেখাতে পারলে ভালো হতো। আমি কোশ্চেন আনসার সেশন করে একটা কন্ট্রাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরিফ, আমাকে একটু চ্যাট বক্সে নিয়ে যান প্লিজ, আমি চ্যাট দেখি কি কি কন্ট্রাক্ট, কি কি প্রশ্ন এখানে এসছে। আচ্ছা, আমি শুধু ইয়েস দেখতে পাচ্ছি। কোশ্চেন গুলো থাকলে আমার জন্য একটু সুবিধা হয়, আমি কি কোশ্চেন আসছে দেখে। একটু বড় করুন এটা। Please provide Facebook ID. Mic problem. আমি এটা বলে দিচ্ছি, আপনি এটা বলুন। চ্যাট প্লিজ। সার্টিফিকেট আপনারা আমাদের যিনি কাজ করছেন ওরা ইনশাল্লাহ আপনাদের ইমেলে পৌঁছায় যাবে, এবং রেকর্ডিংটা যাবে ফেসবুক পেজে। আর কোশ্চেন গুলো আমি হ্যাভিং ট্রাবল উইথ ইন্টারনেট, আমি কোশ্চেন এখনো পাই নাই। আমরা সার্টিফিকেট কিভাবে রিসিভ করবো অলরেডি বলেছি। একটু নিচে যান, ইউ উইল রিসিভ ওয়েল ডেসক্রাইবড, থ্যাংক ইউ সো মাচ। টু হোম ইট মে কনসার্ন, একটু উপরে যান, টু হোম নো কনসার্ন, এটা কি বলেছে? প্লিজ সেট ইউর ফুল নেম, সার্টিফিকেট কেন, আচ্ছা এটা নিচে যান, হ্যাঁ ওকে, একটু স্লোলি যান। জিমেলের নাম কথা মানে জুম আইডি, একটু নিচে যান। আপনার এখন স্যার কমোডিটি মার্কেট কি সরিয়া ভিত্তিক ডেরিভেটিভ? সরিয়া ভিত্তিক ডেরিভেটিভ আমাদের দেশে এখনো চালু আমরা প্ল্যানে আছে, মালয়েশিয়াতে আছে BMD তে সরিয়া ভিত্তিক ডেরিভেটিভ চালু করা। এটা আমাদের প্ল্যানে আছে, বাট আমরা আগে লঞ্চিং এর পরে এটা ইনশাআল্লাহ করব। দেন নেক্সট কোশ্চেন, recent certificate name approved and give attorney stand to change your name. Could you please send us this
No, I've already told them to take the screenshot. How can we get the training schedules? প্লিজ ফলো আপ উইথ দ্য সিএসসি। একজন প্রশ্ন করেছেন আপকামিং ট্রেনিং শিডিউল। আমরা সিএসসি ওয়েবসাইটে গেট ইন টাচ। আপনি যদি ব্রোকার হয়ে থাকেন, আপনি ব্রোকার না ইনভেস্টর আমি জানি না, আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন আপনি ব্রোকারের সাথে যোগাযোগ করবেন, আর যদি ব্রোকার হয়ে থাকেন তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। এখনো আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। আমরা এখন ফেসবুক পেজটাকে অনেক আপডেট করছি। আমরা একটা আমাদের ডেডিকেটেড ভেন্ডরকে বলেছি আমাদের ফেসবুক পেজটা ফলো আপ করার জন্য। সো প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে ফেসবুক পেজটা ফলো করেন। আপনি ইনভেস্টর হন, দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু। আপনি ফেসবুকে আশা করি সবসময় আপডেটটা পাবেন। থ্যাংক ইউ। আজকের মিটিং তো শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, আজকের মিটিংটা আমাদের ফেসবুক পেজে রেকর্ডিং যাবে ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি সময় আমরা করবো। কালকে তো শুক্রবার, শনিবার দিন অফিস ডে আছে, আমরা এডিট করে আজকে ওটা অফিস আওয়ার শেষ, তো আমার কলিগরা করবেন ইনশাল্লাহ। আপনারা এটা পেয়ে যাবেন, শনি রবিবারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধের সময় আরামসে বসে শুনতে পারবেন। www.csc.com.bd CSCBD লিখলে চলে আসবে। Can you see the commodity trading operation by this year? ইনশাল্লাহ, ভেরি ভেরি গুড কোশ্চেন। আমরা তো শুরু করছি সে 24 সাল থেকে, আমরা রেডি আছি 25 সাল থেকে সিসিপি সহ সবকিছু। আমরা অলরেডি 2টা মক টেস্ট করেছি, আপনারা জানবেন। আর আপনারা যদি ইয়ে করেন, আমাদের কমিশনে কিছু আমাদের জানেন গত 1 বছর ধরে কিছু স্থবিরতা চলছে। আমাদের প্রোডাক্ট অ্যাপ্রুভালটা পেলে আমরা শুরু করতে পারবো। সো ইটস অল ডিপেন্ডিং অন দ্য কমিশন। কমিশন একটু যদি আগে আসে, একটু রেগুলেটরি অ্যাপ্রুভাল গুলো 2-1টা আছে, এগুলো আগে আসে, আমরা ইনশাল্লাহ এখন হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। দ্যাটস ওয়াই উই আর হিয়ার। তারপর সিএস ওয়েবসাইট কোন অপশন সে বলি কি বইগুলো পাবো? আচ্ছা, ওয়েবসাইট খুললেই দেখবেন উপরে একটা টিজার আসতেছে, অ্যাডভার্টাইজমেন্টের মতো টিজার। ওখানেই দেখবেন সিএসসি কমোডিটি ডেরিভেটিভ ইনসাইট আছে, ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর সিসিপি সার্টিফাইড প্রফেশনালের জন্য আপনি ফেসবুক পেজে ইন্টারেস্ট দিয়ে রাখেন। এটা এক্সপার্ট লেভেলে আমরা দেওয়ার চিন্তা করেছি। বেসিকটা করে যারা সার্টিফিকেট কোর্স করবে, এটা বেসিক্যালি ডিজাইন ফর দ্য অ্যাসেট ম্যানেজার্স। ইফ ইউ আর এন এক্সপার্ট, আপনার লেভেলের ইয়ে থাকলে ওটা বুঝবেন। তো সিসিপিটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি অ্যাসেট ম্যানেজার হতে চান, এটা আপনি সার্টিফিকেট কোর্স করলে তারপরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। দেন আরেকটা ক্লাস এরকম ক্লাস একটা না, আমরা আরো 100টা করবো ইনশাল্লাহ। প্ল্যান আছে, কিপ ইন টাচ। আমি বারবার বলছি ফেসবুক পেজের সাথে অন থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। Speculator taken before 20th of April, before the Iran-Israel war broke out. Speculator প্রশ্ন করেছেন কি? স্পেকুলেটর বুঝতে পারছি না। হ্যাভ টেকেন Could have taken. Before 20th February 2026. আচ্ছা আচ্ছা, স্পেকুলেটর বলতে আপনি কোন কমোডিটির স্পেকুলেটর বলছেন আমি আসলে শিওর না। আপনার সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো। প্রশ্নটা খুব ভালো, প্রশ্নটা দেখে মনে হচ্ছে আপনি অনেক বুঝেছেন আজকে সেশনটা, দ্যাট ইজ সাকসেসফুল। আমি সেটা যদি গোল্ডের কন্ট্রাক্ট হয়ে থাকে, আপনারা দেখছেন গোল্ডের প্রাইস ইজ গোয়িং ডাউন। আপনারা দেখবেন গোল্ডের প্রাইস ইনশাল্লাহ আরো সামনে আরো বাড়বে ইনশাল্লাহ। সো এখন স্পেকুলেটরের যে উদাহরণটা দিচ্ছেন ইরান ওয়ারের পরে, আপনি যদি ক্রুড অয়েলের পজিশন নিয়ে থাকেন, দেন ইউ মেড আ লট অফ মানি। দেন ইফ ইউ বাই পজিশন, আর if you hedge the crude oil, then you saved a lot of money. আমরা যেমন এমিরেটস, পৃথিবীর আমি হ্যাজিং এর উদাহরণটা দিচ্ছি। যারা বিশেষ করে যারা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, যারা জেট ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি আছে, থ্রু হ্যাজিং দে সেভড আ লট অফ মানি। সো যে ক্রুড অয়েলের যে প্রাইস হাইকটা আমরা দেখেছি $15 অলমোস্ট পার ব্যারেলে যেটা বেড়েছিল, এটা হ্যাজিং এর মাধ্যমে, ফিউচার্স এক্সচেঞ্জ হ্যাজিং এর মাধ্যমে পৃথিবীর অনেক কোম্পানি কিন্তু সেভ হয়ে গেছে। সো আমি স্পেকুলেশনের কথা যদি বলে থাকি, ডিপেন্ডস অন কমোডিটিস। সো ইটস এ বিগ থিং টু আনসার। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন এনিওয়ে। উইল মিট ইউ সামটাইম ইনশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। What will be the tentative daily market opening and closed time? ফাইন, গুড কোয়েশ্চেন। এটা কিন্তু কমোডিটি ওয়াইজ হবে। আমি যদি ডলার ইন্টারন্যাশনাল কমোডিটি সে গোল্ড করি, যেটা সেটেলড অন ইউএস ডলার, যেমন শিকাগোতে রাউন্ড আওয়ার ট্রেড হয়। এমসিএক্স 22.5 ঘন্টা ট্রেড হয়। পাকিস্তান পিএমএক্স 23 ঘন্টা ট্রেড হয় গোল্ডের ক্ষেত্রে। আবার আমি যদি লোকাল চালের কমোডিটি করি, তাহলে এটা কিন্তু ট্রেড হবে 10টা থেকে 2টা বা 3টা পর্যন্ত। সো ডিপেন্ডিং অন কমোডিটি, কোনো কমোডিটিতে রাউন্ড দ্য ক্লক ট্রেড হবে, কোনো কমোডিটিতে আমার, যেমন আমি ইন্টারন্যাশনাল কমোডিটি যদি করি, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে, কারণ আমি বলেছি আমার আন্ডারলাইন ভ্যালুর উপর, আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দিয়ে দেখেছিলাম, আন্ডারলাইন ভ্যালুর উপর যদি ডিপেন্ড করে আমার রাইট হ্যান্ডের ভ্যালুটা চেঞ্জ হবে, বাড়বে কমবে। হ্যাঁ, তাহলে আমার রেফারেন্স মার্কেট যতক্ষণ পর্যন্ত ওপেন থাকে ততক্ষণ আমাকে ওপেন থাকতে হবে। রেফারেন্স মার্কেট বন্ধ অবস্থা আমি ওপেন থাকতে পারবো না। সেজন্য আমরা বলেছি আমরা কোনো মতে সানডে ইন্টারন্যাশনাল কমোডিটি গুলো ট্রেড করবো না, সেটা গোল্ড হোক, পাম অয়েল হোক, ক্রুড অয়েল হোক, কারণ সানডে ওখানে মার্কেট বন্ধ। আমরা ফ্রাইডে ট্রেড করবো। সো এখানে একটা বিশাল স্ট্র্যাটেজিক মুভ আছে। এটা কমিশন থেকে এটা আমরা প্ল্যান করছি। এটা কাস্টমাইজ ট্রেডিং দেওয়া হবে। ইকুইটি ক্যাশ মার্কেটের মতো প্রতিদিন 10টা থেকে 2:30 এমন না। আমরা যদি বলি পৃথিবীতে এমনই ঘটতেছে, আমরা নতুন কিছু করছি না। ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গায় এভাবে হচ্ছে। সে আমি পিএমএক্স এর উদাহরণ তো দিলাম। গোল্ড হচ্ছে ওদের ডেলি 23 ঘন্টা ট্রেড হয়। আবার ওই যে চাল গম এগুলো 8 ঘন্টা ট্রেড হয়।
আশা করি উত্তরটা পেয়েছেন। when start in our country, এটা তো উত্তর অলরেডি দিয়েছে। পরের প্রশ্ন জানতে সরি, What is CC? clearing counterparty. There is automated clearing and risk management system, which is a prerequisite for any derivative market, সেটা commodity হোক equity হোক। Then can you give us an example of a trade commodity? কি বলছে, can I tentative starting month, এটা তো বলেছি অলরেডি। If I open position, এটা একটা if I position, can I close the position within? Oh yes, আপনি দিনের মধ্যে, একই দিন না, একই মিনিটের মধ্যে করতে পারবেন। আমি আপনাকে এই কথাটা বলেছিলাম। আপনি 3:15 কিনে মনে করলেন যে দাম কমবে, তাহলে আপনি কিন্তু আবার 3:30 সেল পজিশন নিতে পারবেন। সো ইটস ভেরি ওপেন। আপনি ইকুইটি মার্কেটের মতো না, আপনি দিনের মধ্যে 100 বার বাই পজিশন, 100 বার লং, 100 বার শর্ট পজিশন নিতে পারবেন। সবকিছু সামারি M2M হয়ে দিন শেষে আপনার অ্যাকাউন্টে পরের দিন ট্রেড শুরুর আগে ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। ভেরি সিম্পল, 100 বার বাই সেল করতে পারবেন। এটাই তো বিউটি, এটার জন্য এই মার্কেট এত লিকুইড। তারপর আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। প্লিজ প্রোভাইড কোঅর্ডিনেট মোবাইল নাম্বার। আপনারা সিএসসি তে করবেন, যোগাযোগ করবেন। আমার নাম এমডি ফয়সাল হুদা। ইউ আর ওপেন টু সিএসসি এনি টাইম, ভিজিট সিএসসি। আপনারা সিএসসি তে আসবেন। আই ডু সিট হিয়ার ইন চিটাগং আগ্রাবাদ অফিস। আপনাদেরকে আমি চেষ্টা করবো সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। সিএসসি ওয়েবসাইটে কোন অপশন, এটা অলরেডি বলেছি, নিচে জানারি। স্যার কমোডিটি ডেরিভেটিভ কি সাপ্লাই চেনের মাধ্যমে প্রভাবিত? এটা বলে কমোডিটি ডেরিভেটিভ কি সাপ্লাই চেনের মাধ্যমে প্রভাবিত হবে না? অবশ্যই প্রভাবিত হবে। সাপ্লাই চেইন, আমি বলেছি ফিজিক্যাল মার্কেটের বাইরে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট না। ফিজিক্যাল মার্কেটকে উপকৃত করার জন্যই তো মার্কেটটা, পৃথিবীতে এভাবেই হচ্ছে। সো ডেফিনেটলি সাপ্লাই চেইন এবং ইকোসিস্টেম একটা বিশাল ভ্যালু এড হবে যদি কমোডিটি ডেরিভেটিভ আমরা প্রপারলি চালু করতে পারি। এরপর যান স্যার। Yes, সেমিনার আরো হবে। Keep in touch with CSC Facebook page. I told already. তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Can you please describe the difference between the future positions and the physical product? Physical product and future position আমি অলরেডি বলেছি। Physical product buying selling is a different area. আর ফিউচার্স মার্কেট হচ্ছে ইটস নট দ্য ফিজিক্যাল প্রোডাক্ট। ফিউচার্স মার্কেটে আমরা ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড যে কন্ট্রাক্ট সেটা বাই সেল করব। ক্লিয়ার? তারপর Commodity derivatives এর রেগুলেটরি অথরিটি হিসেবে প্রধান ভূমিকা পালন। ওকে, অ্যাজ পার দ্য 1969 অ্যাক্ট, যেটা আমাদের অর্ডিন্যান্স, সেটা অনুযায়ী সেটার 32A এবং 34A বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে ফিউচার্স এবং অপশনস কন্ট্রাক্টের জন্য 100% রেগুলেটরি অথরিটি দেওয়া হয়েছে। সো সেটার আলোকে 32 এবং 34 এর আলোকে বাংলাদেশে কমোডিটি ডেরিভেটিভ মার্কেটের 100% রেগুলেট করার অথরিটি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের আছে। এখানে অন্য কোনো মিনিস্ট্রি বা কারো দরকার নাই। তারপর What is the expected market volume in 6 months of period of starting transaction? What is the expected market volume in 6 months of period of starting transaction? Oh, that is better known by you. আপনারা পার্টিসিপেট করলে ভালো হবে। আমরা তো বলেছি আমরা যে গোল্ড দিয়ে যদি শুরু করতে পারি এবং বুলিয়ান মার্কেট যেগুলো আমরা বলছি, আশা করি আমরা একটা ভালো একটা ভলিউম, আমরা একটা তবে ফিনান্সিয়াল প্রজেকশন আছে যেটা আমরা ইনিশিয়ালি 1000 কোটি টাকার মতো 3টা কমোডিটি দিয়ে শুরু করেছি। 1000 কোটি, যেটা আমরা কনজারভেটিভ এটা হয় বেসিক্যালি কমোডিটি ডেরিভেটিভ মার্কেটে যেটা ফিনান্সিয়াল প্রজেকশন হয় সেটা হচ্ছে আপনার কনজাম্পশন ভার্সেস হয়, যেটা গাইডলাইনে বলা আছে আইএসকো এবং এফআইআর গাইডলাইনে। সেটা হচ্ছে আপনি যেটা করবেন আপনার লোকাল কনজাম্পশন কত, এটার কত গুণ হবে। সো ইট ডিপেন্ডস অন দ্য রেগুলেটরি আসপেক্ট। আমরা যেটা করব, আমরা কনজারভেটিভ করেছি যে 3টা কমোডিটির উপর, কনজারভেটিভ কনজাম্পশনের উপর কনজারভেটিভ প্যাথোলজি ফলো করে আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেখানে আমাদের 1200 কোটি টাকার মতো ইনিশিয়াল ট্রেড আসে। হোয়াট ইজ এক্সপেক্টেড মার্কেট? আর ইউ স্যার স্টার্টিং উইথ ক্যাশ সেটেলমেন্ট? ইয়েস, উই আর ডুইং ক্যাশ সেটেলমেন্ট, সেটা আমি অলরেডি বলেছি। ফেসবুক লিঙ্কটা দিলে ভালো হবে। আমি ভেন্ডরকে অনুরোধ করব আপনারা এখানে কাইন্ডলি ফেসবুক লিঙ্কটা চ্যাটে দিয়ে দেন। উই রিসিভ অ্যান তানভীর আছেন কিনা জানি না, লাইনে থাকলে ফেসবুক লিঙ্কটা দিয়ে দেন। উই রিসিভ অ্যান ইনভাইটেশন ফর ট্রেনিং ইন ইন্ডিয়া, ওয়েন ইজ দ্য টেন্টেটিভ টাইম ফর দিস? ওটা আপনি নিশ্চয় প্রকার হবেন, যেটা টেন্টেটিভ আমরা চিন্তা করছি আর্লি জুলাই ইনশাল্লাহ, ডিপেন্ডিং অন দ্য ভিসা এন্ড অল দ্যাট। এটা তো ইন্ডিয়ান ভিসা এখন একটু টিপিক্যাল হয়ে গেছে, সো ডিপেন্ডস, ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে, আমরা অলরেডি সেট করেছি। প্লিজ ইনফর্ম দ্য প্রসেস অফ ডিপোজিট এন্ড উইথড্রল সিস্টেম অফ ট্রেড। ডিপোজিট এন্ড উইথড্রল আমি বলেছি, ডিপোজিট করবো আমি থ্রু দ্য ব্রোকার,
আপনি ব্রোকারকে ডিপোজিট দিবেন এবং উইথড্রয়াল ব্রোকারের মাধ্যমে হবে। সো ইটস সেম আপনি যদি ইনভেস্টর হন। আর আপনি যদি ব্রোকার হয়ে থাকেন, আমি জানি না আপনি ব্রোকার কা ইনভেস্টর, আর আপনি যদি ব্রোকার হয়ে থাকেন আপনি এক্সচেঞ্জে ডিপোজিট করবেন থ্রু এ সেটেলমেন্ট অ্যাকাউন্ট, সিসিবিএ কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা কার থেকে নেবেন, আপনার ইনভেস্টর থেকে নেবেন। আর একটা ডেডিকেটেড, হ্যাঁ এটা ইয়ার মাধ্যমে আপনি নেবেন। আর আমি ওই যে টাইপ অফ ব্রোকারের কথা বলেছিলাম, এখানে ট্রেডিং ব্রোকার থাকবে আপনার এবং ক্লিয়ারিং ব্রোকার থাকবে। যারা ট্রেডিং ব্রোকার থাকবেন তারা সরাসরি এক্সচেঞ্জে ফান্ড দিতে পারবেন না, তাদেরকে একটা ক্লিয়ারিং ব্রোকার হয়ে যেতে হবে। সো এটা আমরা সময় স্বল্পতার জন্য ডিটেলে বলি নাই। সো আর ফান্ড যদি উইথড্রয়ালটাও কিন্তু সেম ব্রোকারের মাধ্যমে ইনভেস্টরকে নিতে হবে। আর ব্রোকার যদি হয় সেটা অটোমেটিক্যালি ডেডিকেটেড যে মার্জিন অ্যাকাউন্ট থাকবে সেখানে রিয়েল টাইমে আপনি মার্জিন অ্যাভেলেবল করবেন, সেটা রিয়েল টাইমে বুক হবে যেটা আমরা বলেছি, আর আপনি সিসিবি এর মাধ্যমে ওখানে নেবেন। আর আপনি যদি ক্লিয়ারিং ব্রোকার না হন তাহলে আপনাকে, ট্রেডিং ব্রোকার হন তাহলে আপনাকে ক্লিয়ারিং ব্রোকারের সাথে অ্যাফিলিয়েশন করে এক্সচেঞ্জের সাথে সিসিবির সাথে ফান্ড দেওয়া নেওয়া করতে হবে। সো এটাকে ডিটেলে আপনারা যদি ব্রোকার হয়ে থাকেন আপনাদের আর ডিটেলে সেশন লাগবে আপনাদের। আর এটা তো আপনারা জানবেন যেটা আমরা লঞ্চ সার্টিফিকেট কোর্স, এগুলো ডিটেলে বলা হয়, এটা ইনভেস্টরদের এটা জানার দরকার নেই। আচ্ছা, ইনভেস্টরদের জন্য মক টেস্টের সুযোগ, অবভিয়াসলি আমরা সিমুলেশন টেস্ট ডিজাইন করছি ইনভেস্টররা যাতে সিমুলেশন করতে পারে। এবং আমরা যেটা এক্সপেক্ট করছি এটা মোস্টলি গ্লোবাল যে ব্যবহার হচ্ছে ডেরিভেটিভ ট্রেড কিন্তু মোস্টলি মোবাইলে এবং অ্যাপস নির্ভর হয়। তো সেটা আমরা সিমুলেশন ব্যবস্থা করছি, ইনভেস্টর ট্রেনিং ব্যবস্থা করব, সবকিছু প্ল্যানে আছে। ওই যে আমরা বলেছিলাম এমডি স্যারের যে ইয়াটা আছে 50,000 অ্যাটলিস্ট কম্পিটিটিভ ইনভেস্টর এবং অ্যাটলিস্ট 500 অ্যাসেট ম্যানেজার, ওটা স্যার আমরা বাজার লিকুইড করতে পারবো না। এবং এক্সিস্টিং রিটেল ইনভেস্টর থেকে আমরা বেশি এমফাসিস করছি, ভ্যালু চেইন থেকে যারা আছেন, যারা গোল্ড সিলভার কটনের সাথে যারা জড়িত ব্যবসা বুঝেন, তাদের জন্য এই মার্কেটটা মাচ ইজিয়ার টু আন্ডারস্টুড। ইনভেস্টর ডেফিনেটলি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল ভাই, জাস্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝলে আমার এটা আমার সার্থকতা। রিটেল পার্সিপেন্টদের জন্য অফিসিয়াল এডুকেশন রোড ম্যাপ থাকবে কি? ডেফিনেটলি 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 এডুকেশন রোড ম্যাপ। আমি আবার বলছি, এই যে প্রোগ্রামটা হচ্ছে ওপেন প্রোগ্রাম হবে, অ্যাওয়ারনেস হবে, লট অফ থিং উইল হ্যাপেন। সিএসি আপনার সাথে ফাঁকিবাজি করবে না, আমি কথা দিচ্ছি, এটা একদম 100% হবে। উই বিলিভ দ্য সিএসি কমিউনিটি উইল অ্যাচিভ 100% সাকসেস। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের দোয়া দরকার, সাপোর্ট দরকার, আপনার সাথে থাকবেন। Assume it was a crude oil contract. আচ্ছা, কন্ট্রাক্ট আমরা ক্রুড অয়েলটা সেকেন্ড ফেসে রেখেছি, আমরা ক্রুড পাম অয়েলের কথা বলেছি। ক্রুড অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, আপনি একদম রাইট পয়েন্ট বলেছেন, ইউ আন্ডারস্ট্যান্ড কমোডিটি, থ্যাংক ইউ সো মাচ। বাট ক্রুড অয়েলটা আমাদের স্পট মার্কেট প্রাইসটা ফিক্স, যেটা গভর্নমেন্ট ফিক্স করে দেয় ক্রুড অয়েলের প্রাইসটা কত হবে। এটা ইন্ডিয়াতে যেটা, সেটা হচ্ছে প্রাইভেট মার্কেটে ভোলাটাইল। প্রাইভেট মার্কেটে স্পট মার্কেট ভোলাটাইল হলে আমরা ক্রুড অয়েলটা কন্ট্রাক্টটা চালু করবো, গভর্নমেন্টের এই ধরনের প্ল্যানিং অবভিয়াসলি আছে। ইজ দেয়ার এ শর্ট সেল অপশন? ডেফিনেটলি নট। যেহেতু আমি এখানে কন্ট্রাক্ট সেল করছি, কমোডিটি বাই সেল করছি না, সেখানে ইয়ে হবে না। ক্যাশ অর চেক অ্যান্ড ম্যাচুরিটি পিরিয়ড, এখানে আপনি কি বুঝেছেন? আমি বুঝিনি। ক্যাশ চেক ম্যাচুরিটি পিরিয়ড আমি বুঝিনি। ম্যাচুরিটি বলতে T0 T1 আমরা বুঝিয়েছি, ক্যাশ চেক যেটা আমি বুঝতেছি না, প্রশ্নটা রিলেটেড না, হচ্ছে দিতে পারছি না। এক্সেলেন্ট প্রেজেন্টেশন, হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি পায় সকল দেশে স্টক ট্রেডিং গোল্ড সিলভারের উপরে, বাট বাংলাদেশে স্টক এগুলো ভবিষ্যৎ কিছু করার উদ্যোগ নিতে পারবে সরকার, মানে এই সেক্টরটা আরো উন্নত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পেরেছেন সরকার এখন আমরা কিছু ভালো, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে কিছু ভালো কিছু অনেক শুনছি। ইনশাল্লাহ আমরা আমাদের পেন্ডিং অ্যাপ্রুভাল গুলো, আমাদের এখানে রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা মহোদয় ভিজিট করেছেন, উনিও ডেরিভেটিভ মার্কেটের লোক। He was very pleased to see our preparation and everything. আশা করি আমরা ভালো কিছু খুব শীঘ্র শুনতে পাবো। We got contract and sale contract, but how it's secured? 100% guaranteed. এই গ্যারান্টেড সেটেলমেন্ট গ্যারান্টিটা এক্সচেঞ্জ দিবে। এক্সচেঞ্জের এখানে সেটেলমেন্ট গ্যারান্টি, আপনারা যারা অনেকে ফরেন অনেক প্ল্যাটফর্মে ট্রেড করেন, এখানে সেখানে ট্রেড করেন, ওটার সাথে এটাকে প্লিজ মেলাবেন না। এক্সচেঞ্জ ট্রেডেড ফিউচার্স ইজ 100% ব্যাকড বাই সিসিপিএন এক্সচেঞ্জ। সো এখানে সেটেলমেন্ট গ্যারান্টি, সেটেলমেন্ট ফেলিউরের কোনো সুযোগ নাই। ইজ কমপ্লিটলি কমপ্লাইড, ব্যাকড বাই দ্য রেগুলেশন, ঠিক আছে, এন্ড আইএসকো প্রিন্সিপলস। আর হচ্ছে, ইজ দেয়ার এনি ব্রোকারেজ লিমিট ফর ট্রেড হুইচ ইজ ফিক্সড বাই দ্য কমোডিটি এক্সচেঞ্জ? পারফেক্ট কোশ্চেন। এখানে অবভিয়াসলি প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে পজিশন লিমিট দেওয়া থাকবে, আমরা যেটা সিসিপিতে ইমপ্লিমেন্ট করেছি। সে একটা ব্রোকার, বাট এটা অনেক কম না। একটা ব্রোকার কতটুকু পজিশন নিতে পারবে বা একটা ইন্ডিভিজুয়াল কতটুকু, যেমন গোল্ডের উদাহরণ যদি দিই, গোল্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার 5% অফ দ্য টোটাল মার্কেট ওপেন ইন্টারেস্ট, পুরো মার্কেটের মধ্যে যতগুলো পজিশন ওপেন আছে তার 5% একটা সিঙ্গেল ইনভেস্টার 5% বেশি নিতে পারবে না, সেটা ব্রোকার হলে 20% বেশি নিতে পারবে। অথবা একটা ভ্যালু ঠিক করে দিয়েছি 5 টন, আর ব্রোকারের ক্ষেত্রে 20 টন, হুইচ এভার ইজ হায়ার, 5% অর ভ্যালু যেটা হায়ার হয়। সো এখানে পজিশন লিমিট থাকবে। পজিশন লিমিট না থাকলে মার্কেট হয়ে যাবে, ওয়ান সাইডেড হয়ে যাবে, মার্কেটের লিকুইডিটিটা ওয়ান সাইডেড হয়ে যাবে, সেজন্য আমরা করেছি, ম্যানিপুলেশন না, ওয়ান সাইডেড হবে। আর ইজ দেয়ার এ শর্ট সেল অপশন বলেছেন,
হোয়াট উইল বি ব্রোকারেজ ইনকাম, হাউ, এটা গ্লোবালি ব্রোকারেজ ইনকামটা এটা অনেক ডিটেলে বলার প্রশ্ন আছে এখানে, কিন্তু আমরা অ্যাডভাইজারি জিনিসটা, ব্রোকারেজ কমিশন তো আছে, অ্যাডভাইজারি জিনিসটা এখানে অ্যাড করা, এই মার্কেটে এক্সপার্ট মার্কেট, এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাডভাইজারিটা আমরা কমিশন থেকে অ্যাপ্রুভাল করার চিন্তা করে কমিশনের প্রস্তাব দিয়ে রেখেছি। আসলে অ্যাডভাইজারি ইনকামটা এই মার্কেটে আমরা ইনক্লুড করতে পারবো। ব্রোকারেজ ইনকাম এটা অবশ্যই ডিটেল উত্তর দিতে হবে, ব্রোকারেজ ইনকাম কিভাবে হবে, কিভাবে আপনার প্রজেকশন করবেন, প্যারামিটার কিভাবে সেট করবেন, এটা আমরা সার্টিফিকেট কোর্সগুলোতে বলে থাকি। নিট সার্টিফিকেট দেওয়া হবে, আমি আর 5 মিনিট 4:30 টাইম। প্ল্যাটফর্ম MT4 টা আমরা করছি না, দ্যাট ইজ এ সাইপ্রাস সিস্টেম, যেখানে অটো সিসিপি অটোমেটিক্যালি অর্ডার পাম্প করে, এবং MT4 MT5 এ 50% অটো লিকুইডেশন আছে, দ্যাট ইজ নট দ্য অ্যালার্ট সিস্টেম। সো আমরা MT5 আমরা করছি না, আমরা বেসিক্যালি আইসকো প্রিন্সিপাল ফলো করতে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে কমিশন থেকে থ্রু দ্য রুলস। সো সেটার জন্য আমরা আসলে যে গ্লোবাল স্ট্যান্ডার্ড CME এবং MCX যেটা স্ট্যান্ডার্ড অ্যালার্ট এন্ড আদার থিং আমরা ইমপ্লিমেন্ট করছি। MT4 MT5 ইজ মাচ ইজিয়ার, এবং এখানে আবার ইনভেস্টরদের জন্য প্রবলেম, কারণ হচ্ছে আমরা মেনটেন্যান্স মার্জিন রাখছি 20%, আপনি MT4 MT5 ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে 50% অটো লিকুইডেশন করে দিতে হবে। দ্যাট মিনস আপনি 1 লাখ টাকার পোর্টফোলিওর মধ্যে 50,000 টাকার এক্সপোজার পাবেন, আর আমাদের এখানে আপনি 80,000 টাকার এক্সপোজার পাবেন। সো ডেফিনেটলি আওয়ার সিস্টেম ইজ মাচ বেটার কম্পেয়ারিং টু MT4 MT5। আর ইনিশিয়াল কমোডিটিস ট্রেড টু স্টার্ট উইথ, আমি অলরেডি আনসার দিয়েছি, গোল্ড সিলভার সিসিপি কি বলে দিয়েছি, সেন্ট্রাল বডি ক্লিয়ার হাউস একজন উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। রকমারিতে বই এখনো যায়নি, ও সুন্দর ফিডব্যাক দিয়েছেন, আমরা এটা দেখবো। রকমারিতে বই যায়নি, মুর্তজা ভাই একটু দেখবেন প্লিজ। আর দেয়ার এনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিটেল ইনভেস্টর? কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া না, বাট বি কম্পিটেন্ট টু ম্যানেজ ইউর রিস্ক। আমরা বলি আইসিএম মার্কেট উইল 30 লাখ রিকোয়ারমেন্ট, ওই ধরনের কোনো কিছু নাই। এখন কি ব্রোকার হওয়া যাবে? অবভিয়াসলি আমাদের 25-এর গাইডলাইন করেন, ব্রোকার অবভিয়াসলি হওয়া যাবে। CSC ট্র্যাক নেবেন, তারপর ব্রোকার হতে পারেন। যদি এক্সিস্টিং ট্র্যাক না হন, এক্সিস্টিং ট্র্যাক থাকলে কমিশনের রেজিস্ট্রেশন, তারপর এনরোলমেন্ট। ফেসবুক লিংক শেয়ার করবেন, অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে, নিচেই আছে। থ্যাংক ইউ। ক্যান ইউ প্রোভাইড a detailed feasibility analysis report on CSC